নমস্কার, এসডি টিউটোরিয়াল গাইডের আরও একটি নতুন পডকাস্টে সবাইকে স্বাগত। আজকে এই পডকাস্টটি হতে চলেছে শুধুমাত্র একটি পডকাস্ট নয়, একটি ছেলের গল্প। যে ছেলেটি এই বসিরহাটের মাটি থেকে উঠে এসেছে, তার জীবনে একাধিক বাধা এসেছে, বিপত্তি এসেছে, ব্যর্থতা এসেছে, তবুও তার স্বপ্ন থেকে সে কখনো দূরে ছুটে পালায়নি। সে স্বপ্নকে দেখতে শুরু করেছে। মায়ের দেখা স্বপ্ন ছেলে WBCS হবে, সেই স্বপ্নটাকে পাথেয় করে দিনরাত নিরলস পরিশ্রম করেছে বছরের পর বছর, যার ফলশ্রুতি আজ 2019 ক্লার্কশিপ, 2022 WBCS গ্রুপ এ ফুড অ্যান্ড সাপ্লাই এবং অবশেষে বিগ সাকসেস 2023 গ্রুপ এ WBCS এক্সিকিউটিভ। আজকে আমাদের সাথে আছেন ইমন ভট্টাচার্য, WBCS এক্সিকিউটিভ, অল ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক 3। ইমন, নমস্কার, তোমাকে স্বাগত এসডি টিউটোরিয়াল গাইডে। সবার আগে শুভেচ্ছা এবং অভিনন্দন এই নতুন পোস্ট এবং সাফল্যের জন্য। ধন্যবাদ। কেমন আছো বলো? ভালো আছি, চলছে। তোমরা কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। বহুদিন পর দেখা। এবং আজকে এই পডকাস্টটি মূলত যারা পুরোটা দেখবে তারা নিশ্চিতভাবে অনুধাবন করতে পারবে যে ঠিক কতটা সংগ্রামের মধ্যে দিয়ে জীবন গেলে মানুষ এই সাফল্যের আনন্দটাকে উপভোগ করতে পারে। তেমন সবার প্রথমে আমরা যে কোশ্চেনগুলো আজকে সেট করেছি সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের স্টুডেন্টস বা চাকুরি প্রার্থীদের থেকে আসা কোশ্চেন, যেখানে আমরা লিপিবদ্ধ করেছি একাধিক প্রশ্ন যেগুলো মানুষের বিভিন্ন রকমের জানার চাহিদাকে প্রতিফলিত করবে তোমার মাধ্যমে। তো প্রথমে একটু আমরা ইন্ট্রো পার্টটা সেরে নিই। তো শৈশব, একদম ছোটোবেলা, সবার প্রথম আমি তোমাকে একটা প্রশ্ন করব যে তোমার স্কুলটা স্টার্ট হয়েছিল কোথা থেকে? একদম প্রিপারেটারি বা তার আগে আমি কলকাতাতেই থাকতাম। আমার বাবার কাজের সূত্রে আমি বেলেঘাটা অঞ্চলে থেকেছি। তারপর চাকরি সূত্রেই আবার এখানে এসে যাওয়া, বাবার চাকরি সূত্রে। তারপর আমি বসিরহাট শিশু ভবনে 1 বছর পড়েছি। তারপর বসিরহাট প্রাইমারি, বসিরহাট হাই স্কুল, পুরো একদম 5 থেকে 12। তারপর বসিরহাট কলেজ, এবং সেখান থেকেই আমি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে থেকে আমি কমপ্লিট করেছি। তো ছোটোবেলার সেই ইমনকে আজকের ইমন ঠিক কীভাবে দেখছে? এটা খুব কঠিন একটা বলা। ছোটোবেলার ইমন বলতে যে ইমন একটা সময় ক্রিকেট খেলোয়াড় হতে চেয়েছে সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকারের খেলা দেখে, যে ইমন রূপম ইসলামকে দেখে বা ক্যাকটাসের সিধু পটাদাকে দেখে গায়ক বা মিউজিশিয়ান হতে চেয়েছে, সেই ইমন পরবর্তীকালে কোনো কিছুতেই সাকসেস না পেয়ে ডিপ্রেশনে চলে যেতে ইমন নিজেকে দেখেছে। সেই ইমন আবার পরীক্ষা দিয়েছে, সাকসেসের কথা চিন্তা করিনি। যখন বারবার ফেলিওরস হচ্ছে, তারপর একটা কোভিডের সময়ের পর থেকে আমি আর সাকসেসের জন্য চিন্তা করিনি। যা ফেলিওর দেখে ফেলেছি, যা হওয়ার হবে এটা ভেবে পরীক্ষা দিয়েছি। তারপরে ক্লার্কশিপ হয়েছে, তারপর WBCS-এর 21-এর ইন্টারভিউতে গেছি, সেখান থেকে কিছু শিখেছি ব্যর্থতা থাকলেও। 22 ক্র্যাক হয়েছে, 23 ক্র্যাক হলো। ইমন জীবনে অনেক কিছু হতে চেয়েছিল, খেলোয়াড়, মিউজিশিয়ান, কিন্তু শেষ পর্যন্ত ইমন এই দিকে মানুষের জন্য নিজেকে হয়তো কি বলবো ডেডিকেটেড হয়ে গেল এইবার মানুষের জন্য। হয়তো সেখানেও মানুষের সাথে একটা সংযোগ থাকতো, অন্যভাবে হয়তো মানুষের সাথে এবার সংযোগ স্থাপন করব। একদম। তো এই বসিরহাটে তোমার বেড়ে ওঠা, বসিরহাট পরিবার এবং পরিবেশ তোমার মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি গঠনে কতটা প্রভাব ফেলেছে? দেখো, বসিরহাট এমন একটি স্থান যেটা বিভিন্ন ঐতিহাসিক যদি আমরা সম্ভার ঘেঁটে দেখি, সেখানে এই ইছামতি নদীর তীরে বসিরহাটের একটা অবস্থান ছিল সেই মীর কাসিমের সময় থেকে। আইনি আকবরীতেও ছিল একটা জনপদের নাম বসিরহাট। তারপর এখানে অনেক ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে টাকির জমিদার থেকে আরম্ভ করে অনেক তিতুমিরের বাঁশের কেল্লা সবই বসিরহাট সাব ডিভিশনের মধ্যেই ঘটে গেছে, মানে এগুলো রয়েছে। আবার উল্টো দিকটা একটা আমাদের অর্থনীতি বা ভৌগোলিক অবস্থান
খুবই একটা গুরুত্বপূর্ণ স্থান রাখে, কারণ আমাদের পাশে বর্ডার রয়েছে, নদী আছে এবং নদীকে কেন্দ্র করে আবার পর্যটন শিল্প গড়ে উঠছে। এছাড়া বহু মানুষ, খেলোয়াড় হোক কিংবা আমরা ইসরোর যারা বিজ্ঞানী আছেন সেখান থেকে বিভিন্ন মানে অনেক বড় জায়গায় রয়েছেন অর্থনীতিবিদ, তারা হয়তো আমরা নাম জানিই না বসিরহাটের। আমরা বসিরহাটে যারা এই আলোয় আলোকিত যারা, তাদেরকে চিনতে পারি বসিরহাটে, কিন্তু যারা আলোটা পায়নি কিন্তু পিছনে থেকে চন্দ্রযান 2-তে বা 3-তে সাহায্য করে গেছে, বা আগামী দিনেও যারা বসিরহাটের ছাত্রছাত্রীরা ইসরোতে চাকরি করছে, ডিআরডিতেও চাকরি করছে, কিংবা বিজ্ঞানীদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে, তারাও বসিরহাটে রয়েছে। তাই ঐতিহাসিকতা হোক কিংবা ভৌগোলিক অবস্থান, অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং কৃষ্টি সৃষ্টি, সব কিছুতেই বসিরহাটের একটা ভারতবর্ষ বা পৃথিবীর মধ্যে বসিরহাটের কন্ট্রিবিউশন অন্তত আছেই। কিছু আছেই। সেখান থেকে সেই ইন্সপিরেশনটা এসছে। বসিরহাটের ঐতিহাসিকতা যেমন একটা বলা যায় যে একটা অঞ্চলের যদি সেখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে, সেখানকার ছেলেদের গড়ে উঠতেও অনেক সাহায্য করে। আবার নাটকের বিষয় আছে বসিরহাটের, রাইট, এত নাটকগুলো, নাট্য দল আছে, একটা সাহিত্য মানে একটা ভালো পরিবেশ রয়েছে কৃষ্টি সৃষ্টির। সেখানে তো একটা ছাত্র যদি সেই মুখী হয়ে পড়তে পারে। এছাড়া আরেকজনের নাম বলতে হবে, বসিরহাটেরই ছেলে, বিখ্যাত মিউজিশিয়ান, তিনি ফসিলসে বাজাচ্ছেন, তারও একটা ইনফ্লুয়েন্স রয়েছে এই এখানকার মানে ছাত্রছাত্রী বা অ্যাসপিরেন্টস বলো, বা যে কোনো একটা সুস্থ মানসিকতা একটা সন্তানের মধ্যে গড়ে তুলতে তাদের ভূমিকাও আছে। ঠিক। নেক্সট যে প্রশ্নটা দেবো সেটা হচ্ছে যে তোমার এই পড়াশোনার পাশাপাশি আর কি কি শখ ছিল? তুমি বললে যে ব্যান্ড, একটা ব্যান্ডও তুমি ফর্ম করেছিলে, গান, তার সাথে খেলাধুলা, সব কিছু। তো এগুলো তোমাকে কি আগামী দিনের একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর হতে সাহায্য করেছে? দেখো, অ্যাডমিনিস্ট্রেটর মানে কিন্তু শুধুমাত্র সরকারি স্কিম ইমপ্লিমেন্ট করা নয়, বা রাস্তাঘাট বা রাস্তার আলো জ্বালিয়ে দেওয়া, বা দিনের শেষে অনেকগুলো মানে পেপারসে সাইন করা নয়। আমি যেসব অ্যাডমিনিস্ট্রেটরদের সংস্পর্শে এসেছি সেখানে, বা অনেক আইএএস, আইপিএস বা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, অনেক উচ্চপদস্থ আধিকারিকরা আমাকে এইটা শিখিয়েছে, শুধুমাত্র স্কিম ইমপ্লিমেন্ট নয়, একজন অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু একটা এলাকার খেলার উন্নয়ন থেকে, পড়াশোনার উন্নয়ন থেকে আরম্ভ করে, বা সঙ্গীতের উন্নয়ন থেকে কিভাবে করে যে একটা এলাকায় সেই ডেভেলপমেন্ট অফিসারই যেন যারা খেলতে ভালোবাসে, যাদের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, তাদেরকে সামনে নিয়ে আসার কাজটাও কাজ করে সেখানে, এবং উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এসএইচজি গ্রুপের মহিলাদের সামনে আনা, যারা তাদের যে বিভিন্ন রকম আমাদের মায়েরা তাদের ঘরে বসে বিভিন্ন কিছু তৈরি করছে, সেগুলোকে প্রমোট করা সারা বিশ্বের বুকে, এবং তাদেরকে সেলফ রিলায়েন্ট করা। উল্টো দিকে যারা খেলতে চাইছে তাদেরকে বিভিন্ন মঞ্চে সুযোগ দেওয়া, সুযোগ করিয়ে দেওয়া। এছাড়া যেসব স্টুডেন্টদের মধ্যে, আমাদের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল, তাদের যে জীবন ভাবনা, তাদের যে সাহিত্য, তাদের মধ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে, কখনো সেটা নাটকের প্রতিযোগিতার মাধ্যমে, কখনো কবিতার প্রতিযোগিতার মাধ্যমে, কখনো গানের প্রতিযোগিতার মাধ্যমে সেগুলি পৌঁছে দেওয়া যায়, তার কিন্তু তার বেড়ে ওঠা থেকে তার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা যায়, সেটা অফিসাররা করতে পারে। তাই স্কিম ইমপ্লিমেন্টেশন সাথে সাথে বা তাদের কিন্তু ডেভেলপমেন্টের সর্বাঙ্গীন একটা অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অফিসারদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, এবং সেটা অফিসাররা করেই যাচ্ছেন চারিদিকে। বেশ। আচ্ছা, এই যে ডাব্লিউবিসিএস পরীক্ষা, এই স্বপ্নটা তুমি প্রথম কবে দেখতে শুরু করেছিলে? ডাব্লিউবিসিএস শব্দটা ছোটোবেলা থেকেই শুনেছি, যে এরকম অচেনা শব্দ নয়, তবে ছোটোবেলায় ইচ্ছা ছিল খুব পুলিশ হওয়ার। আচ্ছা, পুলিশটা হওয়ার ইচ্ছা ছিল, এবং ইন্টারভিউ বোর্ডেও আমাকে পুলিশ হওয়ার জন্য খুবই বলা হয়েছে, কিন্তু আমি ভাবতাম যে হাইটে হবে না বা এতে হবে না, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে দেখলাম যে সব কিছুতেই পাশ করে গেলাম। হাইট যখন মেজারমেন্ট হলো বা সামনে বসলাম, পুলিশ থেকে অনেক প্রশ্ন এসছে, পুলিশ কেন সেকেন্ডে দিয়েছো সে অপশানে প্রেফারেন্স সিটে, সেটা নিয়েও প্রশ্ন করলো। ছোটোবেলায় পুলিশ হওয়ার ইচ্ছে ছিল, এবং আমার পিসে মশাই যিনি মারা গেছেন, উনি মিহির কুমার বন্দ্যোপাধ্যায়, উনি প্রথমে বসিরহাটের বিডিও ছিলেন। আচ্ছা, বসিরহাট 2-এর, তারপরে উনি ইউপিএসসি দিয়ে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসে পেয়েছিলেন, উনি এক্স পোস্টমাস্টার জেনারেল ছিলেন, হয়তো উনি বসিরহাটের প্রথম আইএএস পরীক্ষা ক্লিয়ার করেছিলেন, যদি অ্যালাইড সার্ভিসে ছিলেন। উনি বসিরহাটি বড় কালীবাড়ি পাড়ার ছেলে। তারপর
2012 সালে যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, রেজাল্টটা বেরিয়েছে, তখন আমার জেঠুর সাথে একবার বসিরহাট মহকুমা অফিসে গেছিলাম। সেখানে আমি যাকে আমার ইন্সপিরেশন বা আইডল হিসেবে মনে করি, তার সাথে আমার আলাপ হয়। শ্রী অভিজিৎ কুমার ঘোষ, WBCS এক্সিকিউটিভ। উনি আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেন। তারপর বিভিন্ন সূত্রে এই SD অফিস বা BD অফিসে গিয়ে বিভিন্ন স্যারেরা যখন আসতেন, তাদের কাছে বইয়ের লিস্ট চাইতাম। তারপর কীভাবে পড়তে হবে, কী পড়তে হবে, স্যার একটু দাগিয়ে দিন। এবং তারা যথেষ্ট আমাকে হেল্প করেছে। বিপ্লব কুমার মণ্ডল, বিপ্লব কুমার মণ্ডল বসিরহাটের BDO ছিলেন, অনির্বাণ বসু ছিলেন, জয়েন্ট BDO ছিলেন, এরকম অনেকেই। এবং যার কথা সবচেয়ে বলতেই হয়, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে এখন চাকরি করছেন বোধদ্যুতি ঘোষ। উনি দুর্গাপুরে বা বর্ধমানে পোস্টেড আছেন। উনি আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছেন এই WBCS-এ উত্তীর্ণ হওয়ার জন্য। আর শেষে তো আরেকজনের নাম বলতেই হয়, সৌম্য মুখোপাধ্যায়। ফেলিয়ার্সের পরেও যে লোকটা প্রতিদিন খবর নিতে এমন পড়ছো তো, উনি জয়েন্ট কমিশনার রেভিনিউ, প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছেন। মানে ফেল করার পরেও একটা মানুষ, একটা স্যার ছাত্রের খবর নিচ্ছে, তুমি পাবে ভাই, চিন্তা করো না, টেনশন করো না, এটা বিরাট প্রাপ্তি। এই মানুষগুলো আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছে এই সার্ভিসে আসার জন্য। এইভাবেই এগিয়েছে, তাই এই রেজাল্টটা এলো। আচ্ছা, তুমি বাংলা অনার্স এবং মাস্টার্সে টপার এবং ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার। তো কোথাও আর 5টা ছাত্রছাত্রীর ইচ্ছে থাকতে পারে যে আমি শিক্ষকতার লাইনে যাব, স্কুল শিক্ষকতা। তো এখান থেকে নিজেকে শিফট করে তুমি এই কম্পিটিটিভ লাইন বা WBCS-এর স্বপ্নটা কীভাবে দেখতে শুরু করলে? আমি এমন একটা সময় বসিরহাট কলেজে ভর্তি হই, তখন আমি HSA টেস্টে আমি 2nd র্যাঙ্ক ছিলাম। তারপর আমার র্যাঙ্কটা হয়ে যায় 5th। এবং বন্ধুবান্ধবদের দেখেছি তারা হই হুল্লোড় করছে স্কুলে HSA রেজাল্টের পরে। আমার মুখে হয়তো চুনার কালি ছাড়া কিছু ছিল না। আমার মা বাবার যে মানে ইচ্ছাটা ছিল, ছেলে অন্তত এই নাম্বারটা পাবে, 400টা অন্তত পাবে HSA 500-র মধ্যে, সেটা আমি পাইনি। তাই বাকি বন্ধুরা পেয়েছে, তাই ভাবলাম যে কিছু তো একটা করতে হবে। যে এইভাবে মা বাবা আমাকে বড় করে তুলছে, আমি তাদের কিছুই দিতে পারছি না। আমি কি করছি? পড়াশোনা করছি না, পিঠে গিটার নিয়ে ঘুরছি, গান বাজনা করছি, হুড়হুড়ি করছি, বাড়ি চলে আসছি। এটাই আমার লাইফ হয়ে উঠছে। তাই তখন আমি ভাবলাম যে না, কিছু একটা করতে হবে এবং বসিরহাট কলেজেই পড়বো। আমার সেই সময় বাবার শরীর খুব একটা ভালো ছিল না। আমি বাইরে গিয়েও পড়ার সুযোগ থাকলেও আমি যেতে পারতাম না, যাওয়াটা অসম্ভব ছিল। তাই বসিরহাট কলেজেই ভর্তি হলাম। এবং সেই সময় বসিরহাট কলেজের কিছু প্রফেসর আমায় বললেন যে সেই বসিরহাট কলেজ আর এই বসিরহাট কলেজ নেই। আমরা যেরকমভাবে বসিরহাট কলেজকে দেখে আসছি 2012 সালে, বিশেষ করে 6 সালের পর থেকে বসিরহাট কলেজে একটা যারা আসলেন, বিশেষ করে বাংলা ডিপার্টমেন্টে, তারা বসিরহাট কলেজে একদম বদলে দিয়েছেন। এবং তাদের সংস্পর্শে গিয়ে আমি পড়লাম। এবং সেখানকার মূল 4 জন স্যার ম্যাডাম, ডক্টর অদীপ ঘোষ মহাশয়, ডক্টর সোমা পালচাকি, ডক্টর রাজকুমার দাস এবং আমাদের স্যার সবার প্রিয় শুভেন্দু দাস মুন্সি স্যার ছাড়াও ডক্টর কৌশিক পান্ডা এবং রাজকুমার দাস, ইনি সদ্য প্রয়াত হয়েছেন, RKD স্যার, জুনিয়র RKD, এরা প্রচণ্ডভাবে আমাকে ইন্সপায়ার করতেন। যে এবং ক্লাসের সবাইকে, বাংলাটাকে আমরা নোট ভিত্তিক পড়াশুনো করি, বাংলা সাহিত্যটাকে না বুঝে তারা বাংলা সাহিত্যটাকে দেখার যে কীভাবে দেখতে হবে, সেই চিন্তাভাবনাটা কীভাবে দেখা উচিত, সেটাই বদলে দিলেন। এবং বাংলা সাহিত্য নিয়ে টিচার বা প্রফেসর হওয়া ছাড়াও আমি সাংবাদিকতা করতে পারি, আমি সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারি, যে কোনো পরীক্ষায়। বাংলা কোন পরীক্ষায় নেই, সমস্ত পরীক্ষায়। তোমাকে ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে গেলে আগে তোমাকে বাংলা লিখতে জানতে হবে, একটা পেপার পরীক্ষা দিতে হবে, অন্তত যে পরীক্ষাগুলো মেন আছে। ঠিক। এবং সেই বাংলাটা কিন্তু চিঠি লেখা বা গল্প লেখা, মানে চিঠি লেখা বা প্রতিবেদন লেখা মানে আমি আবোল তাবোল লিখে দিয়ে এলাম, সেটা নয়। তার মধ্যে যারা খাতা দেখেন তারা সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। তোমার সেই ভাষা চয়ন, তোমার সেই বাক্য গঠন, মানে তোমার পার্সোনালিটিটাকে সেই লেখায় কিন্তু প্রতিফলিত করে। এটা আমি লিখতে লিখতে বুঝেছি। এবং বিভিন্ন স্যারদের কাছে যখন খাতা কারেকশন করেছি, তারা বুঝিয়েছেন যে তোমার যে কোনো লেটার রাইটিং বা প্রতিবেদন রাইটিং তুমি যেভাবেই লিখবে, তোমার তথ্য, তোমার বাক্য গঠন, শব্দ চয়ন, আলটিমেটলি তোমার কতটা খেটেছো বা পড়াশোনা করেছো সেটাকে কিন্তু প্রতিফলিত করে। তাই এই বাংলা
যারা নিয়ে পড়াশুনো করছেনও বা করেছেন, তারা প্রচণ্ডভাবে একটা মানে কি বলবো, তাদের মানসিক অবস্থাটা পাস করার পর ঠিক থাকে না, বিশেষ করে বাংলা ইতিহাস বা এই সাবজেক্টগুলো, যে আমরা এরপরে কী করব, ঠিক এটা নিয়ে প্রচণ্ড তারা টেনশানে থাকেন, ভালো থাকে না। তাদের মেন্টাল ইলনেসেরও অনেককে দেখেছি আমি, তাদের যখন লেখালেখি প্রতিফলিত হয়, ডিপ্রেশনটা তাদের দেখা যায়। তাই তাদের বলবো যে বাংলা সাহিত্য কিন্তু একটা গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। বাংলা সাহিত্য নিজে যেমন সাহিত্যকে বাদ দিয়ে অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, মানুষের মনস্তত্ত্বকে নিয়ে বাংলা সাহিত্য গঠিত হয়, আরও অনেক বৈশিষ্ট্য আছে, আন্তর্জাতিকতা বা ধর্ম সব কিছুকে নিয়ে, তেমনি বাংলা সাহিত্যের যে সম্ভারটা বা তার দিগন্ত কিন্তু এতটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলা সাহিত্যকে নিয়ে তুমি যে কোনো দিকে যেতে পারো। এবং বাংলা সাহিত্য এইভাবেই বসিরহাট কলেজের তখনকার যারা প্রফেসর বা ফ্যাকাল্টি ছিলেন, তারা প্রচণ্ডভাবে আমাকে ইন্সপায়ার করেছেন অনেক উচ্চ ভাবনা ভাবার জন্য। এইভাবেই এগিয়েছে। প্রথম অ্যাটেম্পট তোমার কবে ছিল? WBCS হোক বা যে কোনো প্রকারের কম্পিটিটিভ পরীক্ষা, প্রথম অ্যাটেম্পট? ফার্স্ট অ্যাটেম্পট ছিল একটা পরীক্ষা যেটার নাম ছিল KPS, এখনও মনে আছে, কৃষি প্রযুক্তি সহায়ক। ওটা 2016 সালের 17ই ডিসেম্বর হয়েছিল। বেশ মজার বিষয়, পরীক্ষাটা এখনও চোখের সামনে ভাসে। যখন দিতে যাচ্ছি, বাবা বিছানায় শুয়ে রয়েছে, ফিরে আসছি, বাবা সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। আমার এখনও মনে আছে দিনটা। বাবা 28শে ডিসেম্বর মারা যায় 2016 সালেই। এখনও মনে আছে বিছানায় শুয়ে আছে। এবং তার ঠিক আগের দিন আমার মামার বাড়ির দাদুর নিয়মভঙ্গ হয়েছে। একই মাসের মধ্যে আমি পরপর 5 তারিখে একজন, 28 তারিখে একজনকে হারাই। আমি পরীক্ষা দিতে যাই KPS 16 সালে। তারপর 28 তারিখে তো বাবা চলে গেলেন। ওটা বোধ হয় 16 না 15, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ফার্স্ট অ্যাটেম্পট হচ্ছে 16 সালে। ওটা 16 সালে। তার আগে WBCS আমার দেওয়া হয়ে গেছে। KPSটা তারপরে। আমি একটু ভুল বললাম যে আমার ফার্স্ট পরীক্ষা কিন্তু 16 WBCS ফার্স্ট অ্যাটেম্পট আমার। আচ্ছা, KPSটা আমার হচ্ছিল, কারণ আমি প্রথম এখনও তাহলে আমার বলছি যেটা 16 সালে WBCSটা আমার ফার্স্ট পরীক্ষা দিতে গেলাম, 50ও পাইনি 200-র মধ্যে। WBCS প্রিলিমিনারি, হ্যাঁ। সেকেন্ড আমার KPS, তাতেও ওই রকম 41 না 42, তারও নিচে যথারীতি। তখন তারপরে বাবা চলে গেলেন, এটা মনে আছে। তারপর 17-র, যেটা এই ভুলিয়ে যাচ্ছিল যে জন্য, তারপর 17-র পরীক্ষাটা হলো জানুয়ারি মাসের শেষ দিকে, 24 তারিখে। সেটা হলো 17-র প্রিলিমিনারি। 16 এক মাস বাকি ছিল বাবা চলে যাওয়ার পরে 17-র। সেটাই পেলাম 103 বা 7 এরকম। হলো না। 16 তো হলোই না, 17 তো মেন হলো না। 18-তে একটু প্রিপারেশান নিলাম। আর এই সময় 16 সালের শেষের দিকে বাবা যখন অসুস্থ, তখন একজনের সাথে আলাপ হলো, বোধদ্যুতি ঘোষ। উনি এখন ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের। উনি তখনকার দিনে 15 র্যাঙ্ক করেছিলেন। আচ্ছা, 15 ব্যাচে 15 র্যাঙ্ক। উনি বসিরহাটেরই একটা ডিপার্টমেন্টে চাকরি করতেন, ARTO ছিলেন। ওনার সাথে বসিরহাটেরই বোটঘাটে আলাপ হয়েছিল। উনি বললেন যে, আমি ওনাকে বললাম যে স্যার আমাকে একটু দেখিয়ে দিতে হবে, তো এসো দিনের শেষে, রাত্রির 8টার আগে তো আমি অফিস থেকে ফিরতেই পারি না, তুমি এসো আমার কাছে। তারপর আমি প্রিপারেশানটা ওনার আন্ডারে থেকেই দেই। 17 সালে খুব একটা 103 পেলেও, বেশি দিন উনি তো সময় পেলেন 1 মাস মতো, তার মধ্যে 103 মতো হয়েছিল। 18 সালে পুরোপুরি ওনার প্রিপারেশানের, উনি যেভাবে প্রিপেয়ার করলেন, আমি মেন্সটা দেওয়ার সুযোগ পেলাম। 2018 হ্যাঁ, হলো। মেন্স দিয়েও খুব একটা কিছু ফল হলো না, ফেল। তাহলে কী হলো, ভালো পরীক্ষা দিলাম, হলো না। 19-এও সেম কেস। 20-তে প্রিলিমিনারিটাই পেলাম না। এদিকে সবচেয়ে বেশি স্কোর প্রিলিমিনারিতে, হলো না। এর হলো পড়াশোনা করবো না, যা হয়েছে। এদিক ওদিক তখনকার আমার যারা বন্ধুবান্ধব ছিলেন, আমার দেখতেও পাবে যে 20 সালে আমার ব্যান্ডের প্রোগ্রাম বা আমি এদিক ওদিক ভিডিও যদি আপলোড করে থাকি, প্রচুর প্রোগ্রাম বেড়ে গেছিলো আমার। প্রোগ্রাম করছিলাম এদিক ওদিক। তা তখন কোভিডের সময়ও ছিল, খুব অল্প প্রোগ্রাম হতো। বিশেষ করে 21 সালের দিকে ইন্টারভিউটা, এটা শুরু হলো বেশি, প্রোগ্রামটা করলাম কয়েকটা। কোভিড আস্তে আস্তে, হ্যাঁ, বসিরহাটের একটা মহাশূন্য বলে একটা ব্যান্ড ছিল, তাদের সাথে বাজানো শুরু করলাম। তা যথারীতি আর পড়াশুনো করবো না,
কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যে এই পড়াশোনা ছাড়া তো আমি থাকতে পারছি না। আমি এতদিন আমার 5-6 বছর ধরে একই প্রিপারেশান চলছে, নিজের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো নিজের মধ্যে। কারণ আমি পড়ছি একটা অন্য জিনিস, আমি বলছি নেটের প্রিপারেশান নেবো, কিন্তু কোনো একটা জায়গায় যেন সত্যি বলছি, যে বাংলা সাহিত্য আমাকে সাফল্য এনে দিয়েছিল গ্র্যাজুয়েশনে, সেই বাংলা সাহিত্যের বইগুলো পরপর পড়তে ভালো লাগছে, কিন্তু সেই জায়গাটা যেন আমি পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি পরীক্ষাটায় পাস করতে পারবো না, নেট পরীক্ষায়। কারণ প্রত্যেকে তো আমি ভালো পারি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের বিষয়টা, বা ফিসকাল পলিসি বা ফিসকাল ডেফিসিট, এগুলো আমি ভালো বোঝাতে পারি, এগুলো আমার মধ্যে রয়েছে, আমি পড়েছি, কিন্তু সেই জায়গায় এখন নতুন জিনিস যদি মাথায় আনতে চাই আমি পারবো না। সমস্যা। মা বললো যা হবে হবে, তুই অপশনালটা চেঞ্জ কর। আগে আমার সোশিওলজি অপশনাল ছিল, অপশনালটা চেঞ্জ করলাম, বাংলা অপশনাল নিয়ে গেলাম, পরীক্ষা দিলাম। অপশনালটা পড়িনি, তার আগে পরীক্ষা যেই পাস করলাম মেন্স, আমি আর পড়বো না, ও অপশনাল চেঞ্জ করলাম, যা অপশনাল তো পড়িনি। তারপরেই পরীক্ষার আগে একটু পড়ে দিতে গেলাম বাংলা সাহিত্য। 21 ইন্টারভিউতে কল এলো। আমি তো কনফিডেন্টলি, নিজের সাবজেক্ট তো কনফিডেন্সের সাথে দিয়েছিলাম লেখাটা, ভালোই হয়েছিল। যে বোধহয় একটা দুটো প্রশ্ন খুব একটাই স্যাটিসফ্যাকশান ছিলাম না, সেই জন্যই বোধহয় নাম আসেনি। তা যথারীতি ইন্টারভিউতে গেলাম, ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউতে অনেক কিছু শিখেছিলাম। চেয়ারম্যান ম্যাডাম আমাকে অনেক কথা বলেছিলেন। প্রায় 45 থেকে 50 মিনিট ধরে আমার ইন্টারভিউ হয়েছিল। আমি 4th হাইয়েস্ট পেয়েছিলাম, 120, হাইয়েস্ট উঠেছিল 136। তো অনেক কিছু শিখে এসেছিলাম। হয়তো ইন্টারভিউতে যা নাম্বার পেয়েছিলাম, আর যদি রিটেন পরীক্ষায় ঠিকঠাক থাকতো আমি পেয়ে যেতাম। কিন্তু 22-এ আবার গেলাম, 23-এ হয়েই গেল। এই লং জার্নিতে শুধু কিন্তু মানে ম্যাক্সিমামটা যদি দেখো, পুরো পরীক্ষাটা 21 সাল অবধি পুরো ফেলিয়ার, 22-23-এ পাস স্টার্ট হচ্ছে আস্তে আস্তে সাফল্য আসা। এবং প্রত্যেকটা জায়গায় 50 থেকে 103, 103 থেকে 111, 111 থেকে 115, 115 থেকে 124, 124 থেকে 148 22-এ এসে প্রিলিমসের স্কোর এইভাবেই এগিয়েছে। যতগুলো ফেলিয়ার এসছে, ফেলিওর থেকে ডিপ্রেশনে চলে গেছি, কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যে এটা ছাড়া তো আর কিছু করারও নেই। আর পুরনো যাদের গল্প শুনেছি তারা একটাই কথা বলেছে, ভাই খেটে যাও। যারা আজকে সাকসেসফুল বড় বড় মানে পদে আসীন রয়েছেন, তারা একটাই কথা বলেছে যে তোমাকে লেগে থাকতে হবে, তুমি পাবেই, পিএসসি ফেরায় না কাউকে, এটাই। আর ঠিক 6 বার ব্যর্থতার পর অবশেষে সাফল্য। আচ্ছা, এই ব্যর্থতা যখন আসতো তখন নিজেকে কীভাবে সামলাতে? তার মধ্যে তো এরকম ব্যাপারও চলে এসেছিল যে বাবা মায়ের অকাল প্রয়াণ, সেই সময় সবচেয়ে বেশি সাপোর্ট সিস্টেম কে ছিল? বাবা মারা যাওয়ার পর মা সেই সাফল্য দেখে যেতে পারেননি, কিন্তু মা যখন মানে বলবো যে খুব অসুস্থ, তখন আমার তখনকার কি বলবো বান্ধবী বলতে পারো, এখন যিনি আমার স্ত্রী এটাই বলতে হবে, সে আমাকে প্রতিটা দিন, মানে স্বপ্ন থাকে না, স্বপ্ন কখনো একার হয় না। হ্যাঁ, তোমার স্ত্রী সে তখনই হয়ে উঠতে পারে, এখন আমি বুঝতে পারি যে তোমার স্বপ্নটাকে সঙ্গে নিয়ে চলতে পারে। ঠিক, অনেক বড় দামি কথা এটা। হ্যাঁ, WBCS পরীক্ষা যারা দেবে, তোমার যেদিন ট্রান্সফার হবে না, আমি এখন বুঝি এইগুলো, ব্যাগ গুছিয়ে কিন্তু সেও দৌড়বে। ঠিক। আর তুমি যদি উচ্চাকাঙ্ক্ষী হও, তাকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে। তোমার স্বপ্ন কখনো একার হয় না, এটা আমি আজও বিশ্বাস করি। এবং আমার স্ত্রী সেই সময় প্রতিদিন, মানে আমি হয়তো গিটার নিয়ে বসেছি, একটা গান টান তুলছি, আরে কালকে পড়তে যাবে, বা ওর পরীক্ষাটা আছে, মক টেস্ট, আমি যদি 21 সালের পর থেকে কারোর কাছে পড়িনি, মক টেস্টটা আছে, দেবে ওখানে, গিটার নিয়ে বসে গেলে, এই যে একটা ইনফ্লুয়েন্স, হ্যাঁ, গিটার নিয়ে বসে গেলে এরকম মানে সত্যি বলতে মানে ঝগড়া ঝামেলা, শাসন, হ্যাঁ, এটা ছিল। তারপর 21-এর মেন্সের পরে এখনও মনে আছে, অফিস থেকে এসে হাতে চা নিয়েছি, তার মধ্যে খাতা টাতা খুলে ভূগোল হায়েস্ট
র্যাবেরি ড্যাম কী, হাগেস্ট এই কী, এই কী যেন গোপালান কেসে কী লেখা ছিল, এই রবীন্দ্রনাথ কী কী কোটেশন দিচ্ছ এগুলো একটু বলো তো। হ্যাঁ, এই তুমি বলতে পারছো না, হচ্ছে না পড়া, কী পড়ছো? হ্যাঁ, না আমি এমসিকিউগুলো সলভ করেছি। না এমসিকিউ সলভ করলে হবে, আরে তুমি তো এমসিকিউ 4টে অপশান দেবে, তুমি নিজেই বলতে পারছো না এই উত্তরগুলো। এই জায়গাগুলো ছিল প্রচণ্ডভাবে, আর এগুলো খুব দরকারও। এবং আমি না এই ধরলে না ওটা, এটা তো আমি সত্যি দেখিনি। এবং এটা যদি পরীক্ষায় আসে তাও আরো বেশি খিদে বাড়তে থাকো, যে আরো পড়তে হবে, আরো পড়তে একটা বকাবকি ছিল। এবং তোমাকে সে তোমাতে বয়সে ছোট হতে পারে, কিন্তু একটা জিনিস, তোমাকে একটা জায়গায় গিয়ে তোমার কেউ গার্জেন আছে বা তুমি কেউ কারোর প্রতি ডেডিকেটেড, সেটা তোমাকে ভাবতেই হবে। কারণ পড়াশোনা ছাড়া তুমি যেমন থাকবে না, তোমাকে একজন কি সবসময় যে টিচাররা গাইডেন্স দেবে তা নয়, তার পড়া ধরার মাধ্যমে তুমি নিজের মধ্যে থাকবে, যে তুমি প্রিপারেশনের মধ্যে আছো, তুমি স্বপ্নের সাথে চলছো, মানুষটা তোমায় সাহায্য করছে, কিন্তু এটা তোমার ভাবতেই হবে এইভাবে। বেশ, তো তোমার জীবনে প্রথম সাফল্য এসেছিল 2019-এর ক্লার্কশিপ, যদিও 19-এর নোটিফিকেশানে সেই রিক্রুটমেন্টটা হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমি জয়েন করেছিলাম 24 জানুয়ারি 2023। তার মধ্যে কি অলরেডি WBCS 22 এবং 23 দেওয়া হয়ে গেছিল? না, 22-এর যে প্রিলিমিনারিটা আর 21-এর মেন্সটার মধ্যে টাইম গ্যাপ খুবই অল্প ছিল, যতটা আমার মনে পড়ছে। 21-এর মে মাসের 21-22-এর মধ্যে এরকম হয়েছিল, বা 21-এরটা 22-এর ইয়েতে হয়েছিল, 22 সালে হয়েছিল মে মাস নাগাদ। আমার টালিগঞ্জে সিট পড়েছিল, নৃপেন্দ্রনাথ হাই স্কুল, এরকম কিছু না। তার মানে জয়েনিংয়ের আগে ছিল? হ্যাঁ, ক্লার্কশিপের রেজাল্টও বেরোয়নি 21-এর মেন্সের আগে। আচ্ছা, 22-এর মেন্সটা আমি পরীক্ষা দিয়েছিলাম, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে ছিলাম, এনওসি নিয়ে, তখন চাকরি করছি। আর 23-এরটা তো এখনও মনে আছে, অফিসে এমার্জেন্সি ডিউটি ছিল, মানে পরীক্ষা চলছিল MBBS-এর। আমাকে আমার HOD ম্যাডামকে আমি বলেছিলাম, ম্যাডাম আমার পরীক্ষা আছে। পরীক্ষার সময় কাউকে ছাড়া হয় না, উনি কিন্তু আমার ছেড়েছিলেন। প্রফেসর ডক্টর সুদেষ্ণা মজুমদার আমায় কিন্তু ছেড়েছিলেন 3 দিনের জন্য। ওনার কাছেও আমি প্রচণ্ড, মানে ওনার আশীর্বাদ প্রচণ্ড পেয়েছি আমি এতটা অ্যাচিভ করার জন্য। উনি আমায় ছেড়েছিলেন 3 দিনের জন্য, পরীক্ষা তুমি দিতে যাও, 6 দিনের পরীক্ষা হয়। আর একজন ক্লারিক্যাল স্টাফের পরীক্ষার সময় বা যে কোনো ডিউটিতে একজন ক্লারিক্যাল স্টাফ, প্রচণ্ড দায়িত্ব থাকে স্টুডেন্টদের, একদম। মানে পুরোটাই ওনারা পরীক্ষা নেন আর স্টাফরা পুরোটা কন্ডাক্ট করে। সেক্ষেত্রে গ্রুপ সি স্টাফ হিসাবে প্রচণ্ড দায়িত্ব ছিল পুরোটা। উনি একা বলেছেন, তুমি পরীক্ষা দিতে যাও, আমি দেখে নেবো। আমার বোধহয় মৌলানা আজাদ কলেজে সিট পড়েছিল। এইভাবেই প্রত্যেকটা মানুষ আমাকে অনেক বেশি সাহায্য করেছে, বা তাদের আশীর্বাদ পেয়েছি আমি। আচ্ছা, এই যে 2019-এর যখন তুমি ক্লার্কশিপটা পেলে, তখন কি কোথাও মনে হয়েছিল যে এখানেই থেমে যাই, আর খুব বেশি এগিয়ে লাভ নেই, নাকি এখানে তুমি স্যাটিসফাই হওয়ার একটা কোনো জায়গাতে ছিলে? না, 2019-এর যখন মানে 23-এর বেরোচ্ছে, মানে 23-এ আমি জয়েন করছি, তার আগে তো আমার মজ্জায় ঢুকে গেছে WBCS। পেতেই হবে। এবং আশেপাশের লোক, স্ত্রী, আচ্ছা আমার জেঠু, যার কথা না বললেই নয়, শ্রী উদয়াদি ভট্টাচার্য, উনি একজন প্রাক্তন খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, প্লাস উনি এখন গভর্নমেন্ট প্লিডার ইনচার্জ বসিরহাটের। তা এরা বিশেষ করে, এবং বাবা অতটা সিভিল সার্ভিসের পড়াশোনা দেখে যেতে পারেননি। কিছু বই কিনেছিলাম গ্র্যাজুয়েশন থাকতে, কিন্তু সেগুলো পড়া হয়নি। উনি জানতেন যে এগুলো দেবো, কিন্তু উনি প্রিপারেশনটা দেখে যেতে পারেননি। তা মা পুরোটা দেখেছে, মা পুরো ব্যর্থতার ইতিহাস দেখেছে, আর বিশ্বাস করে গেছেন যে আমার ছেলে একদিন পাবেই। এবং পরিবারের লোকজনও বলতো কবে আর পাবে, বা পাবে, পড়াশোনা করলে তো পাবে, হ্যাঁ, পরিবারের লোকজন ইত্যাদি। কিন্তু আমার মা বিশ্বাস করতো পাবে, আমার মা এটা বিশ্বাস করতো। আমার মার একটা লড়াই ছিল, হয়তো পরিবারের লোকজনদের সাথেও, আর কবে পাবে, বয়সটা তো বেড়ে যাচ্ছে। এবং আমি এইটাই বলছি যে সবাইকেই, যে বাইরের লোক খুব একটা এই বিষয়ে কিছু বলবে না, যে কোনো কিছুর ক্ষেত্রে। তারা বলে পরীক্ষা দিচ্ছে এইটুকু, তাদের ইন্টারেস্টও কম থাকবে, কিন্তু ঘরের আপনজন অনেক সময় খুব খারাপ পরিস্থিতিতে ফেলে দিতে পারে, যে কেন হবে, কবে হবে, পড়াশুনো করলে তো হবে, এই জায়গাগুলো। সেই জায়গাটা আমার মা লড়াই করে গেছে। লড়াইটা আমার মার অন্য জায়গায় ছিল, এই আমার ছেলে একদিন পাবে, এর পিছনে অনেককে জবাব দেওয়ার ইচ্ছাও ছিল। এবং আমার মনে হয়
100 জন পরীক্ষা দিলে বা 2.5 লক্ষ যে কোনো সার্ভিসের, এসএসসি পরীক্ষা হোক, পিএসসি পরীক্ষা হোক, এইচএস হোক, মাধ্যমিক হোক, ক্লাস 1-এর পরীক্ষাও হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তার গার্জেনদের কিন্তু একটা লড়াই আছে তার পরিবারের মধ্যেই। রাইট। সে শিল্পী হতে পারে, সে গায়ক হতে পারে, যে কোনো ফিল্ডে, যে কোনো তুমি গায়ক হতে যাবে, তোমাকে বলবে চাকরি করে না গায়ক হচ্ছে। তুমি অভিনয় করতে যাবে, ও চাকরি তো করলো না গায়ক হচ্ছে। তুমি ইউটিউবার হতে যাবে, ও কিছু কাজ নেই, ইউটিউবে ভিডিও ছাড়ে, ও চাকরি করছে না, পড়াশোনা কী করছে লাইফে। তাই প্রত্যেকটা ক্ষেত্রেই এই লড়াইটা কিন্তু আমাদের থেকে যায় প্রত্যেকটা মানুষের, এবং তাদের লড়াইটা পরিবারের মধ্যে, এবং তার সাথেই গার্জেনদের লড়াইটা একদিকে থাকে, আর আমাদের খেটে মানে লড়াই করাটা থাকে যে আমাদের পড়তে হবে, কিছু করতে হবে। তাদের লড়াইটা থাকে অন্যরকম, তারাও কিন্তু লড়াই করছে আমাদের সাথে এগুলো আমি প্রতিনিয়ত, আর আমি এগুলো দেখে আমরা প্রত্যেকেই দেখছি প্রতিদিন। রিসেন্ট আমরা যেটা দেখেছি, তোমাদের WBCS 2022-এর জয়নিং ফুড অ্যান্ড সাপ্লাইতে গ্রুপে সেপ্টেম্বর থেকে নভেম্বর এরকম টাইপে। তো 2022-এর গ্রুপে পাওয়ার পর কোথাও কি মনে হয়েছিল যে 23-এর এক্সিকিউটিভটা হলেও হতে পারে, বা কনফিডেন্স লেভেল কি সেই জায়গাতে ছিল? দেখো, আমার ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস হচ্ছে আমার একটা ভালোবাসার সার্ভিস, আমি প্রথমেই বলছি। আমার এক্সিকিউটিভ ছিল ফার্স্ট ভালোবাসা, সেকেন্ড কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাই গ্রুপে, ঠিক আছে। এবং হয়তো 2022-এর আমি ইন্টারভিউ দিয়ে এসে বলেও ছিলাম আমি ফুড অ্যান্ড সাপ্লাই পাবো, বলেও দিয়েছিলাম বাড়িতে, কারণ আমার মনে হয়েছিল, এবং ভালোবাসার জায়গাও আছে, যদি আমি এক্সিকিউটিভ না পাই তাহলে আমি ফুড অ্যান্ড সাপ্লাইতে যাব, এটাই ছিল আমার মূল লক্ষ্য। আর জয়েনিংয়ের আগে মেন্স হয়ে গেছে, আর A+Bতে কল পাবো এটা তো মানে আমি ভাবতেই পারিনি কোনো দিন। ও তো সবচেয়ে বেস্ট স্টুডেন্টরা পায়, A+B একই সাথে সবচেয়ে বেস্ট যারা প্রথম দিকে থাকে তারা পায়। আমি কি করে বুঝবো পরীক্ষা দিয়ে যে আমি পাবো? আমি তো পরীক্ষা দেওয়াটা আমার কাজ। হ্যাঁ, তা কল এলো, এবং তাতেই সুযোগটা এলো যে এক্সিকিউটিভটা ফার্স্ট চয়েস দেওয়ার বা সেকেন্ড চয়েস। যেহেতু আমি ফুড অ্যান্ড সাপ্লাইতে চলে এসেছি এবং পুলিশ সার্ভিস দিতেই হবে, যদিও পুলিশ সার্ভিসও খুবই পছন্দের একটা সার্ভিস, ভেবেও ছিলাম এবার হয়তো পুলিশ সার্ভিসও পেতে পারি, সেটা হয়নি, এক্সিকিউটিভ হয়েছে। এই বেশ। আচ্ছা, এটা বেশিরভাগ দর্শকদের কিন্তু একান্ত প্রশ্ন রয়েছে তোমার কাছে। সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি যে একাধিক পরীক্ষার্থী রয়েছেন যাদের নিজের নিজের একটা স্ট্র্যাটেজি থাকে প্রিপারেশনের, তোমার ঠিক কেমন ছিল? দেখো, আমার মূল স্ট্র্যাটেজি ছিল যেটা, কিছু বাজারের সবচেয়ে বেস্ট বইগুলো যেগুলো সবাই পড়ছে, তার মধ্যে যেগুলো আমার পড়তে ভালো লাগবে সেই বইগুলোই আমি নিয়েছিলাম কিছু কিছু। এবং প্রথম দিকে প্রিপারেশনে খুব সমস্যা হয়েছে আমার। এত পিছিয়ে যাওয়ার কারণটা হচ্ছে, মনে করো একটা ইতিহাস বই নিলাম, জীবন মুখোপাধ্যায় বাবু, সিন্ধু সভ্যতা পড়লাম, তারপর আর একটা ইতিহাস বই নিলাম, বাহ এখানে তো আরও সিন্ধু সভ্যতা আরও ভালো লেখা আছে, আর একটা পড়লাম। তারপর ম্যাকবুক নিলাম, বাহ এখানে আরও বেশি তথ্য, নোট তৈরি করতে শুরু করলাম। সিন্ধু সভ্যতা আমার 1 মাস চলে গেল, পরীক্ষার প্রশ্ন আসলো লোথালে কী আছে, একটা প্রশ্ন, তাহলে একটা প্রশ্নের জন্য আমার 3টে বই ঘাটে 1 মাস আমি শেষ করে দিলাম। এগুলো হচ্ছে আমার প্রিপারেশনের প্রথম ভুল। আমি এবার শেষ করেছি নিজেকে, পরীক্ষা এসে গেছে তখনও বই শেষ হয়নি, অন্য বন্ধুরা কমপ্লিট করে নিয়েছে। হ্যাঁ, তাই আমার মনে হয়েছে এখানে একটা যে কোনো স্ট্যান্ডার্ড বই পড়ো, তার জন্য বিশাল ইউপিএসসির বইটই ঘাটার প্রয়োজন আমার মনে হয় না নেই। ম্যাকবুক যেগুলো আছে, যেমন জিকে বই অ্যানচিয়েন্টের লুসেন্ট আছে, অ্যানচিয়েন্ট বা মিডিয়েভাল ইতিহাসের পড়ার জন্য অ্যানচিয়েন্ট মিডিয়েভাল লুসেন্ট বা তরুণ গোয়েলের যেটুকু পার্ট আছে সেটুকু পড়ো। তার সাথে একটা কাজ করো, WBCS-এর প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসছে মেন্স এবং প্রিলিমসের, সেগুলো একটা খাতায় নোট করে নাও, তীর চিহ্ন দিয়ে ডাইরেক্ট উত্তরটা লিখে রাখো। তারপর ইউপিএসসিটা দেখো, ইউপিএসসির ডাইরেক্ট প্রশ্ন যেগুলো, ও তো স্টেটমেন্ট ওয়াইজ প্রশ্ন আসে, যে অনেক প্রশ্ন ডাইরেক্ট আসে, সেগুলো খাতায় লিখে নাও। ওই ম্যাকবুক বা তরুণ গোয়েলের ওইটুকু পাঠ পড়ো, তার সাথে প্রশ্নের উপর বেশি জোর দাও। তোমাকে তো পরীক্ষার প্রশ্ন দেবে, তোমাকে তো রিসার্চ করতে বলবে না। তাই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি একটা স্ট্যান্ডার্ড বই পড়ো, যে কোনো স্ট্যান্ডার্ড বই, এরকম কোনো বই নেই, সিভিল সার্ভিসে কম বেশি সব বই সেম, কিন্তু এক জিনিস বারবার পড়ো, আর ওই একটা খাতায় পরপর প্রশ্নগুলোকে লিখে নাও। বিভিন্ন পরীক্ষার প্রশ্ন প্রথমে যদি WBCS-এর প্রিভিয়াস ইয়ার হয়ে যায় করলে, তারপর মেন্সটা করলে, তারপর ইউপিএসসির প্রশ্নগুলো করলে, SSC CGL বা CHSL যেগুলো হচ্ছে সেগুলো করলে হয়ে গেল।
এইবার দেখবে এগুলো করার পরে তুমি একটু প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পিসিএসগুলো, বিভিন্ন স্টেটের প্রশ্নগুলো পাওয়া যায় এখন, সেগুলো পেলে এবার দেখলে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার সলভ হয়ে গেছে। ওইগুলোর মধ্যে থেকে যদি এক্সট্রা কিছু পাও সেগুলো খাতাটায় চ্যাপ্টার লিখে রাখবে। 2.5 থেকে 3 পাতা হলো, পরীক্ষার আগে ওইগুলোই তোমার হেল্প করবে, বই কিন্তু হেল্প করবে না। তো যে কোনো সাবজেক্ট কিছু জায়গা বোঝার আছে, কিছু জায়গা মুখস্থের জায়গা আছে, এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পড়বে, চ্যাপ্টার ওয়াইজ। তারপরে কিন্তু তোমার এমসিকিউতে অবশ্যই জোর দিতে হবে, তোমার পরীক্ষা কিন্তু এমসিকিউতে। তাই যে এমসিকিউ পার্টটা তুমি চ্যাপ্টার ওয়াইজ পড়ো, তারপর প্রশ্নের উপর জোর দাও, প্রশ্নগুলো খাতায় লিখে রাখো, উত্তরগুলো অন্য কালিতে লেখো বা হাইলাইটার দিয়ে বড় করে রাখো বা বড় বড় করে লেখো যাতে চোখে পড়ে খাতায়। তো সাবজেক্ট ওয়াইজ এই খাতাগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। ইতিহাস, ভূগোলের 44টা টপিক খুব আমি গুরুত্ব দিয়েছিলাম। এটাই আমার সাহায্য করেছিলেন বোধদ্যুতি ঘোষ, আচ্ছা, যিনি এখন রেভিনিউ সার্ভিস। উনি আমাকে বেসিকটা করে দিয়েছিলেন যে এই কয়েকটা টপিক দেখো, তারপরে আমি কিছু টপিক অ্যাড করেছিলাম আমি নিজে দেখে। 44টা টপিক ভূগোল দেখলে দেখা যাবে ওই 44টা টপিক, জলপ্রপাত, আচ্ছা ড্যাম, আচ্ছা লেক, হাইওয়েগুলোর নাম, বিভিন্ন হাইওয়ে প্রজেক্ট, আচ্ছা স্বাভাবিক উদ্ভিদের কিছু জায়গা, আচ্ছা রিসার্চ সেন্টার, আচ্ছা ভূমিকম্প প্রবণ যে এলাকাগুলো, এরকম যদি একটা খাতা করা যায় এবং তুমি খাতায় লেখো বা যে কোনো জায়গা থেকে পিডিএফ করো, প্রিন্ট আউট করে খাতায় সেটা দাও, দিয়ে এইবার তুমি প্রিভিয়াস ইয়ারগুলো ঘাটো, ঘেটে দেখো জলপ্রপাতে এইগুলোই বারবার এসছে পরীক্ষায়। পাশে লিখে রাখো WBCS 2023, 2022 PCS বারবার এসছে, ওই খাতাটাই পরীক্ষার সময় তোমায় হেল্প করবে। এই করে স্ট্র্যাটেজি করে করে প্রত্যেকটা সাবজেক্ট, ইকোনমিক্স, পলিটি, সায়েন্স আমি সত্যি বলছি আমি সায়েন্সের খুবই দুর্বল। আমি সায়েন্স নিয়ে পড়িনি কী করে হোক, কিন্তু সায়েন্সের বেসিক জায়গাগুলো আমি করেছি এবং দাদারাও এটাই বলেছেন, বোধদ্যুতিদা বলেছেন, স্যার ছিলেন আমার ছাড়া সিনিয়র, ওনার কাছ থেকে বেশি ইনফ্লুয়েন্সড বা নিজেও বুঝেছি পরবর্তীকালে যে WBCS যেগুলো এসে গেছে অলরেডি সেগুলো যেন জল থাকে, আচ্ছা, নতুন কিছু পড়তে হবে না। যেগুলো এসে গেছে, জার্মান সিলভার, ব্রাশ, গান মেটালে কী থাকে, বা ইউনিটগুলো কার কী, ওয়ার্কের কী, ঠিক আছে, তারপরে বলের কী, এই যে ইউনিটগুলো, আচ্ছা সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিপেটাল ফোর্স, নাগরদোলায় কী ফোর্স হচ্ছে, বা ওয়াশিং মেশিনে কী হচ্ছে, এই যে বেসিক সায়েন্স, ঠিক আছে, যেগুলো এসে গেছে সেগুলো ভুল করবে না। আর ইউটিউবে একজনের ক্লাস আমি দেখতাম, বিশেষ করে কোভিডের পরে, সায়েন্স অনেকটা আমাকে স্ট্রং করেছে। জ্ঞানপ্রকাশ ঝা বলে একজন টিচার আছেন, 24x7 ক্লাস আছে, আড্ডা 2%। হ্যাঁ, ওনার মোটামুটি 100টা মতো ক্লাস আছে। যদি প্রতিদিন বসে দেখা যায়, 3 মাস টার্গেট করে লেখা যায়, তার সাথে প্রিভিয়াস ইয়ার সলভ করা যায়, আর সায়েন্সে কিচ্ছু লাগবে না। উনি একদম অরিজিনাল মানে যেটুকু লাগবে সেটুকু বুঝিয়েছেন। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট আশা করি রেডি করা যায় এভাবেই। অনেকের এটা প্রশ্ন আছে যে তুমি কি কোনো কোচিংয়ে পড়তে নাকি সেলফ স্টাডি, বা তোমার কি মনে হয় যে কোচিং নাকি সেলফ স্টাডি, এই দুটোর মধ্যে তুমি কিভাবে রিলেট করতে পারো? আমি কোনো কোচিংয়ে পড়িনি, আচ্ছা, আর পড়ার মতো সামর্থ্যও ছিল না। আমি যখন পড়াশোনা শুরু করেছি, কোচিংগুলোর যা চার্জ ছিল তাতে আমার পক্ষে দেওয়া অসম্ভব ছিল, সত্যি বলছি। তাই তো 1 লাখের উপরে এরকম কিছু ক্ষমতা ছিল না, কিন্তু স্বপ্ন ছিল অনেক। এবং এটাও একটা সময় মনে হয়েছিল কোচিং ছাড়া হয়তো পারবো না, ঠিক আছে, কিন্তু ওই স্বপ্ন সার্থক করার জন্য নিজেই কেটে পড়তে হবে। তাই আমি এই বোধদ্যুতি যার কাছেই আমি থেকে পড়েছি, 2 বছর মতো যেতাম পড়তে। তারপর আমার কাছে বিশেষ করে একটা কোভিড পিরিয়ডটা যেমন ডিপ্রেশন এনেছে, পড়াশুনো ছাড়িয়ে দিয়েছিল পরীক্ষা না দিয়ে বা বিভিন্ন ডিপ্রেশনে, তারপর কিন্তু এই কোভিডের জন্য এই যে এত বেশি ইন্টারনেট ব্যবস্থা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেল, সেই ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব কিন্তু আমার প্রিপারেশানকে অনেক বেশি স্ট্রং করে দিয়েছে, যা আমি কোনো দিন করতে পারিনি আগে। আমার কাছে বেস্ট ফ্যাকাল্টির ক্লাসগুলোকে এনে দিয়েছে ঘরের মধ্যে বসে, এটা আমি যে কোনো সময় দেখতে পারি, যে কোনো সময় করতে পারি, আমার টাইম লিমিট নেই। আমি খেয়ে দিয়ে বসলাম, রাত 10 ঘন্টাও দেখতে পারি, তাই না, সময় করে 1 ঘন্টা দেখলাম বন্ধ রাখলাম, 1 ঘন্টা দেখলাম বন্ধ রাখলাম। এই ইউটিউব কিন্তু আমাকে প্রচণ্ড রকম হেল্প করেছে, প্রচণ্ড এই প্রিপারেশনে, এইভাবেই এগিয়েছে। নতুন যারা অ্যাসপিরেন্ট রয়েছে তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে, যে কোচিং নাকি সেলফ স্টাডি করা উচিত? তুমি তো ওইটা বলেই দিলে, অনেকে তো সেলফ স্টাডি করতেও পারে কিন্তু একটা কনফিডেন্সের কোথাও অভাব থাকে শুরুর দিকে।
দেখো, অনেকের বিষয় হচ্ছে কিভাবে শুরু করব এটা নিয়ে চিন্তা থাকে। WBCS পরীক্ষার শুরুটা করব কি করে। আমার মনে হয় আগে প্রিভিয়াস ইয়ারের একটা বই কিনে, ভালো বই, মানে অনেক বই ভুলভাল উত্তর থাকে, ভালো স্ট্যান্ডার্ড বই কিছু কিনে, তুমি যদি কিছু সাজেস্ট করে দাও আমরা ডেসক্রিপশনে তাহলে দিয়ে দেবো সেই বইগুলোর নাম। প্রিলিমিনারির গীতা বলা হয় শামীম সরকার স্যারের যে স্ক্যানার বইটা। আচ্ছা। আর মেন্সের জন্য দেখতে পারো এডুকনের একটা বই আছে, রিসেন্টলি আপডেটেড ভার্সানও বেরিয়েছে, হ্যাঁ ওইটা দেখতে পারো। হ্যাঁ, আমি স্ক্যানারটা নিয়েই ছিলাম আমার সাথে, হ্যাঁ, এবং স্ক্যানারের মধ্যে লিখে লিখে রাখতাম বইয়ের মধ্যে। স্ক্যানার বইটা খুবই ভালো, ওটা বেস্ট এখন অবধি আমার দেখা। এখন অনেক ভালো বই বেরিয়েছে, কারণ আমি নিজে প্রিপেয়ার হয়েছি স্ক্যানার দেখে, আমার কাছে বেস্ট মনে হবেই। আচ্ছা, স্ক্যানার বইটা দেখে আগে কিনে দেখো। বইটা কিন্তু শুধু WBCS-এর জন্য হেল্প করবে না, সব পরীক্ষা জিকের জন্য হেল্প করবে। তাই ওটা উল্টে উল্টে দেখো, দেখার পরে প্রিপারেশন, মানে প্রশ্ন সম্পর্কে একটা ওয়াকিবহল তুমি হয়ে যাবে। তারপর ওইটাই হচ্ছে প্রশ্ন দেখাটা হচ্ছে তোমার, এবং প্রশ্নের উত্তরগুলো দেখা, প্রশ্নগুলো দেখা হচ্ছে প্রিপারেশনের ফার্স্ট ফেজ। আচ্ছা, তুমি বুঝে গেলে অন্তত যে সাবজেক্টগুলো জানো, তুমি ইকোনমিক্স নাও জানতে পারো, ন্যাশনাল ইনকাম কোথার থেকে প্রশ্ন দিচ্ছে তুমি জানতেও পারো, বুঝতে পারলে না, বা পলিটি যদি না পড়ে থাকো সেটা জানো। কিন্তু যে সাবজেক্টগুলো জানো, তুমি 9-10-এ পড়েছো, সেগুলো তো বলতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে। সেগুলো দেখো, দেখলে একটা ধারণা হয়ে যাবে। তারপর বইগুলো কিনে পড়া শুরু করো। এবং আমার তো মনে হয় এখন ইউটিউবে ভালো ভালো স্যারেদের ক্লাস প্রত্যেকটা মানে চ্যানেলের প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। 44টা ক্লাস অন ভূগোল, ওটা দেখেই করো। একটা স্ট্যান্ডার্ড বই কেনো, যে চ্যাপ্টারটা পড়াচ্ছে ওইটা পড়লে, খাতায় নোট করলে, বইটাও তোমার পড়া হয়ে গেল। কিন্তু ঠিক, ও বইয়ের বাইরে কিছু পড়াবে না যারা পড়াচ্ছেন। এইবার তোমার কাজটা কি, ওগুলো পড়ার সাথে প্রশ্নগুলোকে দেখে নেওয়া। উনিও প্রশ্ন সলভ করিয়ে দেবেন আশা করি ভূগোলের, যেটা ইউটিউবে ক্লাস আছে। এখন আমার সময় যে ক্লাসগুলো ছিল, এখন আরও ভালো ভালো ক্লাস বেরিয়েছে, ওগুলো দেখো। তার সাথে নোট করে ওই খাতার প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো বার করো, দেখবে প্রিপারেশন এমনি এগোবে বাড়িতে বসে। মোটিভেশন আনতেই হবে, কিন্তু নিজের সাথে লড়াইটাই তো তোমাকে WBCS পাইয়ে দেবে আশা করি। এই যে সার্ভিসে থাকাকালীন, ধরো তুমি সার্ভিসে ছিলে, ক্লার্কশিপ বা যাই কিছু, এই সার্ভিসে থাকাকালীন WBCS এর মতো একটা বড় পরীক্ষার প্রিপারেশন, এই সব কিছু তুমি কীভাবে ম্যানেজ করতে? সার্ভিসটা, যেটা প্রথম সার্ভিস পেয়েছিলাম, সেটা হয়তো WBCS এর পড়াশুনো করেছিলাম বলেই পেয়েছিলাম প্রথম। তাই বেশ কিছু সাবজেক্ট আমার অলরেডি রেডি ছিল, এবং মেন্স আমি দিতে থাকছিলাম সার্ভিসটা পাওয়ার আগে, WBCS মেন্স। প্রত্যেকটা মেন্স দেওয়ার সাথে সাথে আমার তো কিছু একটা প্রিপারেশান নিয়ে যেতাম, হয়তো সাফল্য আসতো না, কিন্তু প্রিপারেশানটা ছিল। সার্ভিসে থাকাকালীন ওই প্রিপারেশানটা বজায় রাখাই সবচেয়ে বড় আমার কাছে চ্যালেঞ্জ ছিল। আমি কি করতাম, আমি উইকলি টার্গেট করে নিতাম। আমি সকাল 8টার ট্রেন ধরতাম বসিরহাট স্টেশন থেকে, 8:05, শিয়ালদায় পৌঁছে যেতাম 10টার মধ্যে, আর 5টার পরে বাড়ি ফিরতাম। 6:10 যেটা তখন ট্রেন ছিল সেটাতেই ফিরতাম, ফিরতে ফিরতে 7:30। তারপর তো মানে 22 সালের ওই বলবো যে ওয়াইফের সাথে বসে যে পড়া ধরাধরি, ওইটা একটা জায়গা ছিল। ওটা হচ্ছে ইতিহাস, ভূগোল, এইগুলো। আর একটা পার্ট আছে, নিজে মক টেস্ট দিতাম, রাত্রি 12টা-1টা অবধি পড়তাম। আমি যেটুকু ঘুমোতাম, বাড়িতে ঘুমোতাম আর ট্রেনে ঘুমোতাম, বা কোনো ঘুমও আসতো না, আমাদের ট্রেনের যা ভিড় আছে সে তো জানোই। তা এরকম প্রিপারেশান ছিল যে বাড়ি এসে কিছুটা পড়া, কারণ পুরোনো জিনিসগুলো তো আমার স্ট্রং, সেগুলো ধরাটাই বা টাচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর নাম্বার 2, আমাদের ডেসক্রিপটিভ পার্টটা প্রত্যেক সপ্তাহে আমার টার্গেট ছিল। পরীক্ষার আগে অপশনালটা দেখতাম, লিখতাম। বিশেষ করে শনিবার রবিবার এই দুটো দিন আমার কাছে সবচেয়ে বেশি কাজে লাগানোর সময় ছিল। আমি একটা করে ম্যাথের টেস্ট দিতাম, 3 ঘন্টা বসে দিয়ে দিলাম পরীক্ষা, বা ইংলিশের কিছু লিখলাম। আমার উইকলি টার্গেট ছিল, আমি ইতিহাসের এই চ্যাপ্টারটা পড়বো, ভূগোলের এই চ্যাপ্টারটা পড়বো, এরকম উইকে, এই উইকটা আমি এই জায়গাগুলো দেখব। আমার কিন্তু বিশাল কিছু দেখতে হবে না, আমি ইতিহাসের 3টে চ্যাপ্টার নিয়ে নিতাম। কারণ কি, আমি তো পৃষ্ঠা উল্টাবো আর দেখবো প্রত্যেকটা লেখায়, ওই চোখে দেখবো ওই একবারই, ওটাই থাকবে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, সায়েন্স। আর আমি লিখবো অপশনালের 2টো প্রশ্ন, 2টো ইংলিশের, একটা লেটার, একটা রিপোর্ট বা একটা ট্রান্সলেশন, এইটা করব। সপ্তাহ শেষে একটা ম্যাথের
টেস্ট দেব। এইভাবে উইকলি টার্গেট করে রাত্রের প্রতিটা দিনের 4 থেকে 5 ঘন্টা আমি কাজে লাগাতাম। আর শনিবার রবিবার ছিল সারাটা দিন আমাকে নিজেকে পড়াশোনার মধ্যে রাখার একটা জায়গা আমি পেতাম। এইভাবেই আমার চাকরি করতে করতে প্রিপারেশান নেওয়া হয়েছে। বেশ, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসে। প্রথমত বর্তমান পিএসসি একটু ডিলে সমস্ত প্রসেসে হচ্ছে, নোটিফিকেশান, তার পরবর্তীতে পরীক্ষা, সব কিছু রিক্রুটমেন্ট দিতে দিতে। তো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের বা মেয়েরও বলতে পারি আমরা, এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন আমাদের উদ্দেশ্য নয়, ছেলে বা মেয়ে, সংসারটা তার উপরে ডিপেন্ডেন্ট। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা গ্র্যাজুয়েশন চলছে, তার সাথে সাথে সে কিছু কাজ করছে। তো এই কাজের সাথে সাথে সে পড়াটাকে কীভাবে চালিয়ে যেতে পারবে? ধরে নাও আমাদের বসিরহাটের মতো মফস্বল শহর বা যে কোনো গ্রাম বাংলার পরিবেশ থেকে উঠে আসা ছেলে, দেখো বা মেয়ে। আমি এটা বুঝেছি যে একটা মেয়ে জন্মানোর পর থেকে না, তার মা বাবা একটাই চিন্তা করে, মেয়ের বিয়ে দিতে হবে। রাইট। আর ছেলে জন্মানোর পর থেকে চাকরি করতে হবে। এই আমাদের মস্তিষ্কে এই বদ্ধমূল বা মধ্যযুগীয় বড় চিন্তাভাবনা ঢুকে আছে। কেউ ভাবে না কোনো মেয়ে জন্মানোর পর সে মেয়ে আইএএস হবে, WBCS হবে। আমাদের বাঙালিরা তো ভাবেই না, না ভাবে না। কী করবো, মেয়ের জন্য পয়সা জমাতে হবে, গয়না কিনতে হবে, বিয়ে দিতে হবে, জামাই অফিসার হবে। কিন্তু মেয়ে কখনো বলে না জামাই মেয়ে আইএএস হবে, মেয়ে পড়াশুনো করবে। এই গত 11 সালের পর থেকে বেশ কিছু স্কিম, অনেকে অন্যভাবে নিতে পারে এই বিষয়গুলো, কিন্তু আমাকে বলতেই হবে সত্য কথাটা, একদমই। বেশ কিছু স্কিম পশ্চিমবঙ্গ সরকারের, কেন্দ্র সরকারেরও আছে, যে স্কিমগুলো আমাদের চিন্তাভাবনা অনেকটা বদলে দিয়েছে। কন্যাশ্রী বলো, রূপশ্রী বলো, তুমি পড়াশুনো করলেই এ সুবিধা পাবে, না হলে পাবে না। অর্থনৈতিক যে ব্যাকওয়ার্ডনেস ছিল সেটা কিন্তু সরকার ব্যবস্থা করেছে চিন্তাভাবনা, মানে তাদের পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, স্কিমের মাধ্যমে। সেখানে কন্যাশ্রী রয়েছে, তোমার মেধাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, তারপর কন্যাশ্রীর পরে বিভিন্ন পার্টে বিভিন্ন রকম বিষয় আছে। তোমার বিবাহের টাকাটা কিন্তু পর্যন্ত রূপশ্রীর মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে। এটা অনেকটা চিন্তাভাবনা ভাঙার কাজ করেছে, কিন্তু সেটাও যেন সীমিত। মানুষের মানসিক চিন্তাভাবনা পরিবর্তন না হলে এটা আসবে না, সামাজিক ক্ষেত্রে আসতে হবে বিষয়টাকে। আর ছেলেদের ক্ষেত্রে কি, চাকরি পেতে হবে জন্মানোর পর থেকেই। একদম। বড় হওয়ার সাথে বাবা মা চাকরি করতে হবে, চাকরি করতে হবে, চাকরি করতে হবে, তার মাথাটা প্রেশার কুকার হয়ে যাচ্ছে। সে যেটা চাইছিল সেটা হয়ে উঠছে না। তাই চিন্তাভাবনাটাকে বদলাতে হবে। আর পিএসসির সাধারণত ডিলে, দেখো একটা, আমি মনে করি, আমি তো এই সময়টাকে জয় করার চেষ্টা করেছি, যে আমারও যে এই ধীরে চলো নীতি বলবো না, যে ধীরে রেজাল্ট বেরোয়, বা একটা ফর্ম ফিল আপের পর পরীক্ষাও কত দিনে হচ্ছে, মেন্সের রেজাল্ট প্রায় 1 বছর পরে পরীক্ষা হচ্ছে, তারপরে 12 মাস 13 মাস পরে ইন্টারভিউয়ের রেজাল্ট বেরোচ্ছে। আমারও খুবই খারাপ লাগতো, কিন্তু কিছু করার নেই। স্বপ্ন হয়তো যত বড়, স্বপ্ন সার্থক হয়ে ওঠার সময়টাও হয়তো আরও বড় হবে। তাই এটাকে মেনে নিতে হবে, আমাদের কিছু করার নেই। পরীক্ষা দেওয়া ছাড়া আমাদের যেমন কাজ নেই, আর এই দীর্ঘ দিন অপেক্ষা করা ছাড়াও আমাদের কোনো কাজ নেই। এর কোনো সলিউশন অন্তত আমার কাছে নেই যে কি করা যেতে পারে। তার কারণ আমরা তো পরীক্ষা দিতে পারি, তার বেশি কিছু আমরা করতে পারি না। তাই আমাদের অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে কোনো পথ নেই। স্বপ্ন যদি থাকে আমাকে অপেক্ষা করতেই হবে, লড়ে যেতে হবে, যেমনটা তুমি লড়ে গেছো। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, কেউ এই পরীক্ষা দিতে দিতে না, প্রিপারেশনটা এমন জায়গায় করতে হবে, আমি WBCS হোক কিংবা ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস হোক, যে কোনোটা আমি কিছু পেয়ে যাবো তাড়াতাড়ি। প্রিপারেশনটা যেন প্রথম দিন থেকে স্ট্র্যাটেজিক্যালি ঠিকঠাক থাকে, তাহলে যখন যে পরীক্ষার সামনে আসবে আমি পেয়ে যাবো। WBCS হয়তো প্রথমে পাবো না, পরে প্রথমে হয়তো ক্লার্কশিপ পেতে পারি, মিসলেনিয়াস পেতে পারি, বা রাজ্য সরকারের যে স্কুলের এখন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, ওইটা অন্তত অনেক ছেলে মেয়ের মুখে ভাত তুলে দেবে আমার মনে হয়। কিছু প্রশ্ন এমন এসেছে, অনেকে আছে যে প্রিলিমিনারি থেকে ফেল হয়ে ফিরে আসে। তো প্রিলিমসের ক্ষেত্রে তোমার এত দিনের যে অভিজ্ঞতা, অনেকগুলো প্রিলিমস তুমি দিয়েছো, তো তোমার কি মনে হয় যে প্রশ্ন তুমি কিভাবে সলভ করতে পেরেছো লাস্ট যে 2টো পরীক্ষা বা তার আগে প্রিলিমস যখন তুমি ক্র্যাক করেছো, কিভাবে সম্ভব? দেখো, ওই একটাই পদ্ধতি, তুমি প্রিলিমস বলে কিছু হয় না, এটা সিভিল সার্ভিসের প্রিপারেশন। প্রিলিমস মেন আলাদা করে প্রিপারেশন নিও না। তোমাকে
একসাথে প্রিপারেশান নিতে হবে। ওই যে বললাম যে চ্যাপ্টার ওয়াইজ পড়ো, এমসিকিউগুলো সলভ করো, এমসিকিউ লিখে রাখো দরকার হয়, সলভ করার থেকেও বেশি লিখে রাখা। তুমি হয়তো জানো হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত, এটা তোমার পড়তে হবে না, না তোমার লিখে রাখতে হবে। পরীক্ষার সময় রাভি শব্দটা দেখে না তোমার আরও দয়ারাম সাহানির কী কী পাওয়া গেছে, ওখানে ধানের বস্তা কটা পাওয়া গেছে বা কী পাওয়া গেছে, ওই শব্দটা দেখে তোমার মনে পড়বে, ওই জন্য তোমার লেখাটা দরকার, ওটাই তোমার রিভিশন। ঠিক আছে, মানে তোমাকে যদি একটা বোনস রিলেটেড প্রশ্ন আসে সায়েন্সের, তোমার লেখা আছে সবচেয়ে বড় হাড়ের নাম কি, তোমার দেখে মনে পড়ে যাবে ছোটো হাড়ের নাম কি, দুটো হাড় কী দিয়ে কানেকশান থাকে, হাড় আর মাসেল কী দিয়ে কানেকশান থাকে, হাড় কী কী পদার্থ দিয়ে গঠিত হয়, হাড়ের ক্ষয়প্রাপ্ত রোগকে কী বলে, হাড়ের ডাক্তারকে কী বলে, এইগুলো তোমার মাথার মধ্যে চলে আসবে ওই একটা প্রশ্ন দেখে। এটাকে বলে হ্যাঁ ইন ডিটেল চলে আসবে একটা প্রশ্ন দেখে। ঠিক আছে, প্রিপারেশানটা সেই রকম হবে। এবং আমার মনে হয় একটাই পদ্ধতি, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, এমসিকিউগুলো কালেক্ট করো, নিজে পড়ো এইগুলো এবং কানেক্ট করো আর কী কী প্রশ্ন হতে পারে। তুমি প্রিপারেশান এমনি এইভাবেই এগোবে, এমনি পাস করে যাবে। আর এক্সাম হলের যে এনভায়রনমেন্টটা, সেখানে অ্যাবজর্ব করা, প্রেশারটাকে অ্যাবজর্ব করে প্রিলিমসে কীভাবে একটা ক্যান্ডিডেট মানে ঠিকঠাকভাবে পুরো জিনিসটাকে ম্যানেজ করে আসতে পারে। দেখো আমি কোনো দিনই কোনো ইনস্টিটিউশনে গিয়ে মক টেস্ট দিইনি, তবে ওই একটা মানুষ বললাম সৌম্য মুখোপাধ্যায় আমার হেল্প করেছে 21 সালের থেকে। আমি মেডিজিতে ইন্টারভিউ দিয়েছি এবং স্যারের ক্লাসগুলো করেছি। প্রত্যেকদিন উনি মানে আমাদের রিভিশন দেওয়ানোর ক্লাসগুলো করতেন, যেটা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। কিন্তু আমি কোনো ইনস্টিটিউশনে গিয়ে আমি কোনো দিন মক টেস্ট দিইনি। আমি দিয়েছি একটা চ্যানেল, একটা বোধহয় ওদের অ্যাপ আছে ভিশন WBCS, ওদের ওখানে দিয়েছি। আর বাড়িতেই আমি বই কিনে মক টেস্ট দিতাম। ভিশন WBCS কী হয়, অনেকে দেয় তো পরীক্ষার পরে ওরা একটা র্যাঙ্ক বার করে। আচ্ছা, 100 জন পরীক্ষা দিয়েছে, তোমার র্যাঙ্ক 26, ওখান থেকে তোমার ওপরে কতজন আছে তুমি বুঝতে পারলে, 25 জন। আর কিছু লোক তো এমনি প্রিপারেশান সেই জায়গায় থাকে না, আস্তে আস্তে এগোয়। তাই এই অ্যাপগুলোকে কাজে লাগাতে হবে। এছাড়া এখন অনলাইনে প্রচুর অ্যাপ আছে, নিজের র্যাঙ্ক বোঝা যায়, 10-এর মধ্যে 10টা প্রশ্ন উত্তর দেওয়া যায়, ঠিক ঠিক। নিজের র্যাঙ্ক কত অল ইন্ডিয়া বেসিসেও তুমি পেয়ে যাবে। তা আমি ইনস্টিটিউশনে গিয়ে মক টেস্ট দিইনি, কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু নিজের সাথে নিজের। আজকে তুমি 120 পাও, পরের দিন 140 পাচ্ছ কিনা সেটা বাড়ি বসেও হয়। পরীক্ষার অ্যাটমসফিয়ারটার জন্য অনেকে হয়তো ইনস্টিটিউশনে যায়, একটা ঘরের মধ্যে 50 জন পরীক্ষা দিচ্ছে, কিন্তু ওই এক্সপিরিয়েন্স আমার কোনোদিন হয়নি। আমি একেবারে পিএসসি আয়োজিত যে পরীক্ষা সেখানে পরীক্ষায় দিয়েছি। এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টও একটা গুরুত্বপূর্ণ রোল। বাড়িতেও টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ রোল। তুমি যে সিরিয়াস হও বাড়িতেও সম্ভব। তো প্রিলিমসের ক্ষেত্রে তোমার এরকম কখনো মনে হয়নি যে আমি সময়ের চেয়ে হয়তো একটু স্লো চলছি একদম মেন পরীক্ষার হলে গিয়ে? দেখো, জানলে যে প্রশ্ন তুমি জানো 2.5 ঘন্টা প্রশ্ন আছে, তোমার আধ ঘন্টাও সময় লাগবে না 150টা প্রশ্ন করতে। বাকি 25টা ইংলিশটা ভেবে ভেবে করতে হবে, অঙ্কটা তোমার কষতে হবে, তোমার প্রশ্ন হয়ে যাবে। আর আধ ঘন্টা তোমার এনকোডিংয়ের সময় লাগবে। এটাই হলো মেন টিপস এক্সাম হলের গাইডেন্স। হ্যাঁ, একদম। তো এবার আমরা যদি একটু আসি মেন্সের দিকে, মেন্সে তো ডেসক্রিপটিভ এবং আদার সাবজেক্ট থাকে, তো তুমি কিভাবে সেগুলোকে সলভ করতে, আর বেটার স্কোরের জন্য একটা ক্যান্ডিডেট কি করতে পারে মেন্সের জন্য? মেন্সের সাবজেক্ট ওয়াইজ তাহলে যেতে হবে। ওই বললাম ইতিহাস, ভূগোল বা পলিটি ইকোনমি তো বলেই দিলাম যে প্রিভিয়াস ইয়ার বা ভালো বই পড়তে হবে। এর জন্য পলিটির জন্য এম লক্ষ্মীকান্ত ছাড়া কোনো বই নেইও, আর একটু ইন্টারনেট ঘাঁটতে হবে, দেখতে হবে। ভূগোলের জন্য আর ইকোনমিক্সের জন্য নিতিন সিংহানিয়া স্যারের বইটাই ঠিক আছে, এই বইগুলো পড়ে যাক। কিন্তু জিএসের জন্য ওই চ্যাপ্টার ওয়াইজ পড়া, ভালো একটা বই পড়া, তার সাথে তোমার প্রশ্নগুলো সলভ করা যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে, এগুলো তুমি করতে পারো। আর ডেসক্রিপটিভের জন্য যেটা বাংলা ইংরাজি, আমাদের বাংলায় থাকে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, প্রেসি করতে দেয়, ট্রান্সলেশন ইত্যাদিগুলো থাকে। ইংলিশেও সেম, ইংলিশে শুধু একটা কম্পোজিশন বা একটা দেয়, এসে লিখতে দেয়। আমার মনে হয় বাংলা বা ইংরাজি টপিকগুলো সেম থাকা উচিত। কীরকম? প্রত্যেকটা লেখার ক্ষেত্রে একটা স্ট্রাকচার অবশ্যই দরকার মেনটেন করা। লেটার দিল, আমি 3টে প্যারায় জিনিসটা লিখব, 150 শব্দের মধ্যে লিখতে হবে, 50-50-50। প্রতিবেদনের ক্ষেত্রে 200 শব্দ, 50-50-50-50। লেটার রাইটিংয়ের বিষয় থাকে, প্রথমে একটা ওই আপনার সংবাদপত্রে বহুল প্রচারিত, ওটা খুবই অল্পের মধ্যে লিখব, 10টা শব্দের মধ্যে যেন বাইরে না যায়। তারপর কোনো একটা বিষয় দিল, বিষয়টার ক্ষেত্রে প্রথমে ভাবতে হবে কেন লিখতে দিচ্ছে এই সময়, আমি লিখি না, কারণ আমাকে বিশ্ব উষ্ণায়ন নিয়ে লিখতে দিল,
প্রথমে বিশ্ব প্রতিবেদন লিখছি বা লেটার লিখছি, বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে এর কারণগুলো মানে বিশেষজ্ঞ মহল মনে করছে বিশ্ব উষ্ণায়নের জন্য অমুক 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 কারণগুলো রয়েছে, তাই পৃথিবীব্যাপী দেখা যাচ্ছে এই হচ্ছে, মানে কারণ ফলাফল একটা প্যারায়। বেশ। তার সাথে একটা ছোট্ট ডেটা, সম্প্রতি প্রকাশিত ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে এতগুলো ওই সুমেরু কুমেরু অঞ্চলে এতগুলো বরফ গলন দেখা দিয়েছে, তার জন্য বিভিন্ন জায়গায় এই অমুক অমুক হচ্ছে, হয়ে গেল। তারপরের প্যারায় একটা ডেটা তুলে ধরলে বা সমগ্র পৃথিবীব্যাপী এই সমস্যার সমাধানে ইউনাইটেড নেশন হোক বা দেশগুলো বিভিন্ন সামিটগুলোতে কী সিদ্ধান্ত নিয়েছে করলে, লিখলে, তার সাথে অ্যাটাচ করে দিলে ভারতবর্ষ অলরেডি কী করেছে, সেকেন্ড প্যারায় হয়ে গেল। থার্ড প্যারায় থাকবে তোমার বক্তব্য আরও কী করতে হবে, প্রত্যেকটা দেশকে একসাথে হয়ে নীল নকশা প্রস্তুত করতে হবে। মানে প্রথম কারণ ফলাফল, তার সাথে ডেটা অ্যানালিসিস সামান্য একটু করে তোমাকে সরকার কী করেছে এটা চলে আসতে হবে, তারপরে আরও কিছু করা যেতে পারে সেটা নিয়েও অনেকের ধারণা, লেটারটা এটা শেষ করলে। ঠিক একইভাবে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে একটা সুন্দর ভূমিকা থাকবে। কী ভূমিকা? বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে যদি বলি, সম্প্রতি অমুকের একটা রিপোর্ট অনুযায়ী এত মানুষের মৃত্যু হয়েছে, যা আমাদের তৃণমূল স্তরে বা বলবো একদম গ্রাসরুট লেভেলে পলিসি ইমপ্লিমেন্টেশনের এখনও অবধি কত দুর্বলতাকে সূচিত করছে। ভারতবর্ষে এই সংখ্যাটা প্রায় এত, বলে একটা সুন্দর ইন্ট্রোডাকশান হলো। তারপরে কারণ ফলাফল যেটা বললাম, তারপর সরকার কী করেছে, তারপরে আর কী করতে হবে, স্ট্রাকচার পুরো একদম, এই স্ট্রাকচার মেনটেনটাও দরকার। আর এসের ক্ষেত্রে যত পারবে তত লেখো, আমি বলবো। অনেকে 400 শব্দ বলে, 500 শব্দ বলে, তুমি টাইম ম্যানেজ করতে পারলে 6 পাতা 8 পাতাও লিখতে পারো। আমি লিখেছি 4 পাতা 5 পাতা এসেতে, ঠিক আছে? যত পারবে এসে লেখো, মানে এসেটা তোমার লেখা দেখানোর জায়গা, কিন্তু রিপোর্ট আর ইয়েটা কিন্তু স্ট্রাকচারই হবে। এসে একটা 3 ঘন্টা ইংলিশের পরীক্ষা এমনি লিখতে সময় লাগে অবশ্যই। হ্যাঁ, ইংলিশ এসের ক্ষেত্রে ইংলিশ এই আমাদের এসেটা লিখতে দেয় বা কম্পোজিশন, শর্ট কম্পোজিশন লিখতে দেয়, তা সেক্ষেত্রে তুমি 8টা প্যারা করো, 8টা প্যারা, 3, 3, 6, 9, 8টা, 2.5 পাতাতেও হতে পারে, কিন্তু সময় থাকলে জিনিসটাকে আরও বেশি লিখতে পারো, কিন্তু টাইম ম্যানেজমেন্ট আগে। টাইম ম্যানেজমেন্ট অবশ্যই জরুরি। একদম। আর একটা পেপার মেন্সের যেটা অবশ্যই দরকার, অঙ্কের পেপারটা। আমি অঙ্কে খুব একটা ভালো নই বলতে আমি অঙ্ক অত কুইক করতে পারি না, জিআইটা পারি, আর এখন অঙ্ক সেই আগের মতো আর দেয়ও না, একটু কঠিনই দেয়। তাই আমি বলবো যে অঙ্কের পেপারটার ক্ষেত্রে অনেকে বলে অ্যাডভান্স ম্যাথ করতে হবে বা একটু ভালো লেভেলের ম্যাথ করতে হবে। আমি বলবো যে অ্যাডভান্স ম্যাথ অবশ্যই দরকার, তুমি যদি শিখতে পারো অবশ্যই, কেন শিখবে না, কিন্তু যে অঙ্কগুলো তোমার পারা উচিত, 200টা অঙ্ক দেবে, সেই অঙ্কগুলো তুমি পরীক্ষার প্রশ্ন পেলে এই অঙ্কের উত্তরটা তো মুখে মুখে হয়ে যাচ্ছে, এটা কষলে হয়ে যাচ্ছে, কিন্তু এই অঙ্কটা বাবা এটা কী অঙ্ক রে, সিম্বলই তো, এই সিম্বলগুলোই তো চিনি না, ছেড়ে দাও। একটা প্রশ্ন বড় এসছে, আমি এটা পারবো, এখন করবো না, গোল করে রাখো, পরে দেখছি আমি, পরপর দেখতে এটা মুখে হয়ে যাবে, এটা মুখে হয়ে গেল, একদম এইভাবে করতে করতে 200টা অবধি তুমি পৌঁছাও অন্তত 2বার। তুমি যদি একটা কঠিন অঙ্ক বা বড় অঙ্ক করতে বসো না, তোমার টাইম তো খাবেই, উল্টে যে সহজ অঙ্কগুলো মুখে পারতে সেগুলো চোখেই পড়বে না। রাইট। তো এই স্ট্র্যাটেজিতে যাওয়া উচিত। আর অপশনাল যে যার বিষয়, ওখানেও টাইম ম্যানেজমেন্ট একইভাবে দরকার। আর তুমি বললে তোমার অপশনাল পেপার ছিল বাংলা, প্রথমে ছিল সোশিওলজি, তো তোমার কি মনে হয়, অনেকের এটা প্রশ্ন থাকতে পারে যে কোন অপশনাল পেপারটা নিলে আমি অতি দ্রুততার সাথে সেটাকে কমপ্লিট করতে পারবো বা একটা সাকসেস রেট আমার ভালো জায়গাতে থাকবে? দেখো, সোশিওলজিতে আমি হয়তো পাশ করতে পারিনি সোশিওলজি নিয়ে, কিন্তু সোশিওলজি আমাকে অনেক কিছু শিখিয়েছে। সোশিওলজি তো সমাজ নিয়ে, সমাজের বিভিন্ন কার্যকলাপ, সেখানে আমি মার্কস পড়েছি, কার্ল মার্কস পড়েছি, আমি ওয়েবার পড়েছি, ব্যুরোক্রেসি, আর বিভিন্ন আগস্ট কমিটির কথা জেনেছি। এছাড়া সেকেন্ড পেপারে বিশেষ করে সংস্কৃতাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, এই বিষয়গুলো আমি জেনেছি, যেগুলো আমার জ্ঞান বৃদ্ধিতে আজও সাহায্য করেছে। আমরা যে বলি না, ছোটোবেলা থেকে একটা শিশু বড় হয়ে উঠছে, একটু আগেই বলছিলাম, তার পরিবেশ গঠন করে দিচ্ছে, এটা কিন্তু সমাজের সোশিওলজির বিষয়, সোশিয়ালাইজেশন, সামাজিকীকরণ, এই বিষয়টা, এই সোশিওলজি আমার অনেক কিছু শিখিয়েছে। আর ইংরাজি বাংলায় তথ্য যে বলবো কালেকশন, এটা প্রচণ্ডভাবে আমাকে সোশিওলজি হেল্প করেছে।
তাই অপশনালটা নিয়ে আমার খুব একটা হয়তো সাফল্য আসেনি, কিন্তু আমাকে অনেক কিছু জানিয়েওছে। আর অপশনাল আমি বাংলা নিলাম কেন? কারণ বাংলায় আমি গ্র্যাজুয়েট হয়েছি, বাংলায় আমি এমএ করেছি, আছে বাংলা, হ্যাঁ, এবং কনফিডেন্সটা আছে। তাই আগে কনফিডেন্স, নাম্বার পাওয়াটা ফ্যাক্ট না। আমাকে আজ অবধি প্রত্যেকটা মানুষ বলেছে, যারাই শুনেছে বাংলা তোমার অপশনাল 21 সালের পর থেকে, তারাই একটু ভুলটা কুচকে গেছে। আমি দেখেছি বাংলায় আবার নাম্বার ওঠে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, সাইকোলজি নাও, তারা সাকসেস রেট বেশি, অবশ্যই সাকসেস রেট তাদের বেশি, কিন্তু বাংলায় আবার কনফিডেন্স আছে। এবার নিশ্চয় যিনি খাতা দেখেছেন 400-র মধ্যে 300-র কাছাকাছি নাম্বার দিয়েছে, আশা করি, ঠিক আছে? তাহলে বাংলায় নাম্বার পাওয়া যায়। আর এবছর বাংলা থেকে আরেকজনও পেয়েছেন, প্রাণিত, সে আমাদের পাশে ওইদিকে পরীক্ষা দিচ্ছিল, বাংলা থেকে পেল, এবং বাংলা থেকে অনেকে ইন্টারভিউ কল পেয়েছে। বাংলা ইতিহাস এই সাবজেক্টগুলো পড়ে যে একটা হীনমন্যতায় ভোগা, সেই দিনটা আর নেই। সিভিল সার্ভিস সবার জন্য, তুমি কনফিডেন্ট থাকলে সিভিল সার্ভিসে আসবে। আর অপশনাল সেই সাবজেক্ট নেবে যাতে তুমি কনফিডেন্ট পাবে, তুমি জোর করে একটা সাবজেক্ট পড়তে যাবে না। যদি কেউ হিস্ট্রিতে কনফিডেন্স থাকে সে 100 বার নিতে পারে। একজন হিস্ট্রিতে কনফিডেন্স, আমি পারবো, সিভিল সার্ভিসের প্রথম শব্দটাই তো আমি পারবো, তাহলে সব কটা সাবজেক্টে তুমি পারবে। ঠিক। আজকে আমি বা তুলিকা বা সৌভিক, অদ্রিজা, এরা পেরেছে, প্রাণিত এরা পেরেছে, এই দাদা দিদির বা ভাই বোনরা পেরেছে, এটা আমি দৃঢ় বিশ্বাস যারা দেখবেন বা যারা আছেন তারাও পারবে, পারতে হবে। এরা পেরেছে মানে তুমিও পারবে। এরা কি মহাকাশ থেকে ছুটে ফেলা জিনিস না, এরা মানুষ, প্রত্যেকে নিজের প্রস্তুতি থেকে পারবে, শুধু কারোর আগে কারোর পরে, পারবে পারবে পারবে, আমি পারবো, এই বিশ্বাসটা যেন মনের মধ্যে থাকে। তুমি সিভিল সার্ভিসের প্রথম দিনও পারবে, শেষ দিনও পারবে, যদি পারবে শব্দটা তুমি একদম মনের মধ্যে সেঁটে নাও, ঠিক আছে? বেশ। আর এই অপশনাল পেপারের যে নোট ম্যানেজমেন্ট বা নোট বানানোর ক্ষেত্রে তুমি কি সাজেশন দেবে সবাইকে? অপশনাল পেপারে সবার আগে দরকার প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো। বেশ, মানে ঠিক ওই সেম প্যাটার্ন, একদম প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে আমি যেটা করেছি, আমার 2014 থেকে একদম 2021 অবধি বলবো প্রশ্ন আমি একদম ছিল আমার কাছে, আমি কালেক্ট করেছিলাম। করার পরে প্রত্যেকটা সেকশন থেকে বা প্রত্যেকটা ওই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসছে আমি দেখেছি, সেই প্রশ্নগুলো আমি রেডি করেছি। তার সাথে আমি গ্র্যাজুয়েশনে দেখেছি কী কী প্রশ্ন আসতে পারে, এসেছে। দেখা গেল যে প্রশ্ন 3টে এসেছে সেইগুলো গ্র্যাজুয়েশনে আসতো। তার কারণ গ্র্যাজুয়েশনে যারা পড়িয়েছেন আমাদের, প্রশ্ন হয়তো তারা হয়তো না করলেও তাদের মতো কোনো প্রফেসররাই তো করছেন। ঠিক, সেটা হতে পারে কোনো অন্য ইউনিভার্সিটি বা কারোর, মানে ওই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলেই তো গ্র্যাজুয়েশন এমএতে আমাদের দেওয়া হয়েছে। একদমই তাই, ওই প্রশ্নগুলো করলেই হয়ে যাবে, এবং তার সাথে গ্র্যাজুয়েশন দেবে মিলে যাচ্ছে। তাই প্রশ্নগুলোকে তুমি যদি এক জায়গায় করো এবং সেই নোটগুলোকে রেডি করো, করে একটা জিনিস করতে পারো, কলেজে তো পড়েছো, কলেজে কোনো প্রফেসরকে সেগুলো একবার কারেকশন করিয়ে নাও, লেখাটা ভালো হচ্ছে কিনা সে একটু বলে দিতে পারবে স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাহলে দেখবে জিনিসটা ভালো হবে। আর একটু ইনোভেটিভ আইডিয়া, একটু ডায়াগ্রাম দেওয়া বা একটু কিছু সেগুলো করতেই হবে, খাতাটা দেখে যেন ভালো মনে হয়, পড়াশুনো করে এসে এটুকু বললেই হবে। বেশ, এবছর গ্রুপ এ এবং গ্রুপ বির যে কাট অফ সেটা সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে, হাই কাট অফ গেছে। তো তোমার এর নেপথ্যে কী কারণ থাকতে পারে বলে মনে হয়? এর নেপথ্যে প্রথম কারণ হচ্ছে সিট সংখ্যা কমেছে। সিট কমলে কাট অফ বাড়বে, নাম্বার 1। নাম্বার 2, যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে বেশি কমন এসছে, নাম্বার বেশি পেয়েছে। আর যারা পরীক্ষা দিচ্ছেন তারা তো জানে না কত নম্বর পাবে। ঠিক, কম্পিটিশান শব্দটা বেড়েছে এই বললে অনেকে হীনমন্যতায় ভুগবে। আমি পারবো তো, আমি বলবো না কনফিডেন্স কমে যাক, আমি বলবো তুমি পড়ো, এরা পড়েছে বেশি তাই এরা হয়েছে, কাট অফ হাই হয়েছে। হ্যাঁ, এখানে আমি জানি না এখানে কতটা মেরিট লাগে, এখানে মেরিটোরিয়াস থেকে স্টুডিয়াসের বেশি দরকার আমার মনে হয়। আজকে পড়ুয়া ছেলে, হ্যাঁ, আমি তো নিজে মেরিটোরিয়াস ছোটোবেলাতে ছিলাম না, অতএব আমি জানি স্টুডিয়াস বা পড়ুয়া ছেলে দরকার। তুমি পড়ো না, কাট আপ নিয়ে অত চিন্তা করতে হবে না, তুমি যা পারবে তাই করো। কাট আপ তোমার হাতে নাকি? যিনি খাতা দেখবেন তাদের হাতে, তুমি সেরাটা লিখে আসো না। কাট আপ তোমার হাতে না, যিনি খাতা দেখেছেন বেশি নাম্বার দিয়েছে তাই কাট আপ বেড়েছে, এটা হচ্ছে মূল কারণ। কাট আপ তোমার হাতে নেই, তোমার হাতে শুধু পড়া। আমি জানতাম নাকি আমি এত বেশি পাবো? ঠিক আছে, ওসব ভেবে লাভ নেই। কাট আপ একটাই কথা, তুমি পড়ো, পরীক্ষা দিতে চলে যাও। কোনো দিন দেখবে 1142 কাট আপ, কোনো দিন দেখবে 842-এ নেমে এসছে, এ চিন্তা করে লাভ নেই।
অনেকের সেট এই 550 আমায় পেতেই হবে এমসিকিউতে, একদম এইসবে না যাওয়া ভালো। তুমি তোমার সেরাটা দাও। তুমি 550 ভাবতে বসলে না 5.5 বছর কেটে যাবে আমার মতো, তাও রেজাল্ট আসবে না। তাই তুমি তোমার পড়া করো, কাট আপ বাড়লে বাড়বে, কমলে কমবে, তোমার সব ভেবে লাভ নেই, তুমি পড়ো। কাট আপ কিন্তু তোমার হাতে নেই, তোমার হাতে পড়া আছে। একদম। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত অনেকগুলো টিপস পেয়েছি। এবার নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে মক টেস্ট দেওয়া তো জরুরি, তুমি যেমনটা বললে, বা তুমি মক টেস্টও কীভাবে দিতে সেই প্রসেসটাও বললে। তো তুমি একটা শব্দে কী সাজেশন দিতে যাবে, একটা বাক্যে, যে মক টেস্টের জন্য ম্যাক্স টু ম্যাক্স কী করতে পারে একটা ক্যান্ডিডেট? কোনো জায়গাতে কি কোনো ইনস্টিটিউশনে গিয়ে মক টেস্টের জন্য সে এনরোল করতে পারে, নাকি বাড়িতেই, যেটা তুমি নিজে করতে, নিজে বাড়িতে তুমি প্রস্তুতিটাকে? একজন যদি প্রিভিয়াস ইয়ারগুলো 2004 সাল থেকে 2023 সাল অবধি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাদ দিয়েও সলভ করে, সেটাও মক টেস্ট। বেশ। নাম্বার 1 বলি, মক টেস্ট বিভিন্ন রকমভাবে হতে পারে। সাবজেক্ট ওয়াইজ হতে পারে। কোনো একটা বই ধরলাম, 100টা প্রশ্ন আছে একটা চ্যাপ্টারে, পুরো সলভ করে নিলাম, কটা হলো দেখলাম, ওটাও আমি করতাম। যতগুলো মানে এমসিকিউর বই আছে সেগুলোকে নিয়েও 100টা প্রশ্ন করে নিয়ে আমি মক টেস্ট দিতে পারি, কটা হচ্ছে দেখতে পারি। আর 200 নম্বরের মক টেস্টের ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, যে বাজার থেকে ভালো দুটো বই করলাম, দেখতে হবে গিয়ে এখন ভালো বই কী আছে। আমাদের সময় ফোকাসের একটা ভালো বই বেরোয় বোধ এখনও, বা বেরোয় এখনও, আমি দেখিনি এখনও বইটা এবছরের। তা বইটা নিলাম, নিয়ে একটা চার্ট বানালাম, সলভ করলাম কিন্তু। আর ওএমআর একটু ডাউনলোড করে নিলাম, যে পেনগুলো পরীক্ষায় ব্যবহার করব, যেগুলোকে আমাকে সুন্দর করতে হবে, তারা তো ওএমআরে ব্যবহার করতে পারবো না, টাইমটাও কম, 30 মিনিটের মধ্যে এনকোডিং করতে হবে। তা সেই পেনগুলোকে আমি রেডি করব। সেই পেন 8-10টা পেন কিনে নিলাম, সেগুলো নিয়ে পরীক্ষা দিলাম ওএমআরটাকে প্রিন্ট আউট করে। আর একটা চার্ট বানালাম, মক টেস্ট নাম্বার 1, রাইট রং কত পাচ্ছি করে 30টা মক টেস্ট ওই বইতে আছে, নিয়ে পাশে এত স্কোর হচ্ছে। লড়াইটা তোমার নিজের সাথে, যেটা আমি সত্যি বলছি আমি এটা করেছি। নিজে কত পাচ্ছ সেটা করতে পারো, আর ওই অনলাইনে ওইগুলো করতে পারো। এটাই লড়াই তো নিজের সাথে। আমার তো মনে হয় এখান থেকে ট্রেনে করে কলকাতায় গিয়ে মক টেস্ট দেওয়ার থেকে 2 ঘন্টার সময় বেশি, মানে ট্রেনেই সময় চলে যাবে, গিয়ে 2 ঘন্টা দিলে একদিন 6 ঘন্টা পড়া নষ্ট। ঠিক আছে, তার মানে এর কোনো পার্টিকুলার সংজ্ঞা হয় না, তুমি যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছ, হ্যাঁ, তুমি চালিয়ে যাও সংগ্রাম। আমার মনে হয় এই এই সিস্টেমে আমি করেছি, তো এবার ব্যাপার আছে যেটা অনেকের হয়তো এটা হবে না, পারবে, ম্যান টু ম্যান ভ্যারি করবে, পার্সন টু পার্সন। সেক্ষেত্রে কলকাতায় গিয়ে মানে ভালো মক টেস্টের ইনস্টিটিউশন নিজেরাই খুঁজে নেবে, সেটা আমি বলতে পারি না, তারা অবশ্যই দিতে পারে। ঠিক আছে, অবশ্যই দিতে পারে, তাদের নিজের চয়েস। আমি এটা করেছি তাই আমি এটা সাজেস্ট করছি, কারণ আমি অন্যটা করিনি, তাই সাজেস্ট করার মতো আমার ক্ষমতাটা নেই, বা বলার ক্ষমতাও নেই। ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কেমন ছিল? কোন ইন্টারভিউটা? 21, 22, 23? আমরা যদি ধরে নিই 22 এবং 23, লেটেস্ট যে দুটো তুমি WBCS পেয়েছো, আর এর আগে তো ব্যর্থতার যে জায়গা ছিল 21। হ্যাঁ, তো এই তিনটেকে তুমি কিভাবে দেখছো? 21 আমি ইন্টারভিউ দিতে ঢুকেছিলাম, ঢোকার সাথে সাথে আমার জিজ্ঞেস করেছিল ইএমওএন লিখেছো কেন, এটা তো IMON হয়। এইটা দিয়ে শুরু হলো, আমি উত্তর দিতে থাকলাম, ওরা স্যাটিসফাইড হলো। তারপর বাংলা সাহিত্যের পার্টটা যিনি ধরছিলেন চেয়ারম্যান ম্যাডামের পাশে বসে, তা সেটা উনি এমন মানে উনি জানেন বিষয়টা, মানে বাংলা সাহিত্য, আমাকে ছন্দ, অলঙ্কার, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী থেকে পথের পাঁচালী, পুতুল নাচের ইতিকথা কোনোটাই ছাড়েননি। তাই জন্য 50 মিনিটের ইন্টারভিউ হয়েছে। ও দেখে মনে হচ্ছিলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিচ্ছি। সেটা হলো, ভালো ইন্টারভিউ হয়েছিল। পাশে একজন স্যার ছিলেন, উনি জিওগ্রাফি বা সেন্সাস থেকে ধরছিলেন। ম্যাডাম কিছু ধরলেন, ইমন নাম শুনে তোমার ফেভারিট জায়গা কি শুনেই তো গান বাজনা করি শুনেই ফোক গানের কিছু লাইনও বললেন, আমি আমার পরের লাইনগুলো বললাম। খুব ভালো একটা ইন্টারভিউ হয়েছিল, অনেক কিছু শিখে এসেছিলাম, অনেক উপদেশ উনি আমায় দিয়েছিলেন চেয়ারম্যান ম্যাডাম, যেটা আজও বুঝতে পারি। চেয়ারম্যান ম্যাডাম সেদিন চেয়ারম্যান ম্যাডাম ছিলেন না, এই পিএসসির ইন্টারভিউ ছিলেন, অনেকটা গাইডেন্স দিয়েছিলেন আমাকে, গাইড করেছিলেন যে কী করা উচিত তোমার ইন ফিউচার, এবং ভালোভাবে চলতে গেলে, অফিসার হতে গেলে কী কী গুণ থাকা উচিত, সেগুলো তিনি আমাকে বলছেন ইন্টারভিউ বোর্ডে। ইন্টারভিউ হয়নি সেদিন, 120 পেয়েছিলাম, কিন্তু মনে হয়েছিল যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য কী করা উচিত, তিনি 2021-এর ইন্টারভিউতে যিনি ছিলেন ম্যাডাম,
মাননীয়া শ্রীমতী পিয়ালি সেনগুপ্তা মহাশয়া IAS, উনি আমাকে সেই গাইডটা করেছিলেন। প্যানেল ডিসকাশনটা একদম। সেকেন্ড ইন্টারভিউ দিতে গেলাম, একইভাবে একই রকম ইন্টারভিউ হলো। মাননীয়া শ্রীমতী মহুয়া বন্দ্যোপাধ্যায় IAS মহাশয়, উনি একই রকম ইন্টারভিউ হলো। টাইমটা অনেকটা শর্ট ছিল, 20 থেকে 25 মিনিটের হলো। সেখানেও বাংলা সাহিত্যের বিভিন্ন কিছু, পঞ্চায়েতি রাজ বা সেন্সাসের কিছু প্রশ্ন করে, ইকোনমিক্সের কিছু প্রশ্ন, প্লাস কোথায় কি ব্লক আছে ইত্যাদি জিজ্ঞেস করে বললেন যে ঠিক আছে, হয়ে গেছে, এসো। এইবারে ইন্টারভিউটা একটু অন্যরকম। 23-এর ঢোকার সাথে সাথে যে ব্লেজারটা পরেছি, এটা ব্লেজার না কোট, এটা নিয়ে হলো শুরু। ম্যাডাম প্রথমে জিজ্ঞেস করছেন, তুমি তো অলরেডি SCFS আছো, আবার কেন? বোঝালাম, ঠিক আছে। ম্যাডাম উত্তর শুনে হাসছেন, বলছে মানে আগের যারা চাকরি করেন তারাও তো একই উত্তরই দিয়েছে। ম্যাডাম হাসছেন, চেয়ারম্যান ম্যাডাম। তারপর পাশে যিনি ছিলেন তিনি প্রশ্ন করা শুরু করলেন বসিরহাট সম্পর্কে। সবার আগে বেশ, নিজের ওনার মতো বসিরহাট বোধহয় আমিও জানি না, কেউ জানে না। উনি যা বসিরহাট সম্পর্কে জানেন ইন্টারভিউ বোর্ডে, উনি যা জানেন মানে অসম্ভব। আচ্ছা, গেল। তারপর ফোক শিল্প নিয়ে জিজ্ঞেস করলো, ফোক গান একদম জলপাইগুড়ি থেকে আপ টু পর্যন্ত বলো, তোমাদের দক্ষিণ 24 পরগনা, ভাটিয়ালি কোথায়, ভাওয়াইয়া কোথায় ইত্যাদি সব কিছু হলো। টুসু, ভাদু সব কিছুই হলো। আচ্ছা, তারপর SIR নিয়ে জিজ্ঞেস করলেন প্রশ্ন, SIR জ্ঞানপীঠ নিয়ে প্রশ্ন করলো, ট্রেন্ডিং। হ্যাঁ, এইবার শুরু করলো আমাকে ইন্টারভিউ বোর্ডে, সেকেন্ড চয়েস পুলিশ দিলে কেন, ফার্স্ট চয়েস দেওয়া উচিত ছিল তোমার, এবিতে কল পেয়েছো। আর বারবার জিজ্ঞেস করছেন কেন বিতে দাও, মানে পুলিশ সার্ভিসে দাওনি। আমি শুধু একটাই উত্তর বলেছিলাম, আমি যেহেতু আমার ছোটোবেলা থেকে একটা ভিডিও হওয়ার আগে পুলিশ নিয়ে ইচ্ছা ছিল, কিন্তু এখন এসে মনে হয় যে একটু ভিডিওর প্রতি একটু ভালোবাসাটা বেশি জন্মেছে, ওরকম কোনো, তাই বলে এক বা দুই আমাকে যে কোনো দিতেই হতো। আমি একটু হলেও হয়তো সামান্য, যদি এটা এই থাকে মানে সামান্য একটু ভালোবাসার জন্য ভিডিওটা ওপরে দিয়েছি, কিন্তু আমি যেটা পাবো সেটাই চাকরি করব। আমার দুটোই ভালোবাসা বা স্বপ্নের পোস্টিং, দুটোই হবে পোস্ট, যেটা পাবো সেটাই করব। তা বললেন ঠিক আছে, এবং শেষে যাওয়ার আগে গান করতে বললেন, কি ভালোবাসা যায় গান করো। বললাম, মনে হয়েছিল খুব প্লিজড। প্রথমে দেখে মনে হচ্ছে ভয় ভয় করছিল, মানে যতবারই PSC বোর্ডের সামনে এগেছি বুকের মধ্যে হার্টবিট বেড়ে যায়, ঠিক আছে, কিন্তু ওনারা তো দেখলাম খুবই খুশি। তারপরে এই রেজাল্ট বেরোলো, সাফল্য। ইন্টারভিউ কি কোনো ইন্টারভিউর জন্য মক ইন্টারভিউ প্র্যাকটিস করা উচিত, নাকি একটা নিজের প্রতি বিশ্বাস রেখে এটাকেও সেলফ ডিপেন্ডেন্ট হিসেবে মনে করা না? উচিত? এইটার কথা বলবো আমি, ইন্টারভিউটা যেন একটা স্ট্যান্ডার্ড ভালো জায়গায় দিতে হবে। তুমি কোথায় সাজেস্ট করছো? যেটা বলছি, যেটা PSC বোর্ডের সামনে যারা বসে থাকেন তারা কিন্তু মানে আমলা ছিলেন বা আমলা আছেন, সেই স্ট্যান্ডার্ড তুমি মুখে কথা বলতে পারবে না সেই ভয়ে, সেই ভীতিটা কাটানো, এবং সম্ভাব্য প্রশ্ন যাদের আইডিয়া আছে সেই জায়গাটা ইন্টারভিউ দিতে যাওয়া উচিত। আমি একটা জায়গাতেই গেছি, WBCS মেড ইজি, সেটা মানে মেড ইজির থেকেও বেশি সৌম্য স্যারের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি সৌম্য স্যারের কাছে গাইডেন্সটা নিয়েছি, আজকের থেকে না, 21 সাল থেকে। প্রিলিমস 21 সালের প্রিলিমস ক্লিয়ারের পর থেকেই স্যার আমাকে যা হেল্প করেছেন সেটা তো বলে বোঝানো যাবে না। আমি সৌম্য স্যারের কাছে গাইডেন্স নিয়েছি, এবং স্যার ওখানে যারা প্যানেলে থাকেন আমার মনে হয় প্রায় একই রকম ইন্টারভিউ হয়। আমার এটা 3 বারের এক্সপিরিয়েন্স আমি বলতে পারি। ওই স্ট্যান্ডার্ড মেনটেন একদম যা ওখানে প্রশ্ন জিজ্ঞেস করেছে, অনেক প্রশ্ন একই প্রশ্ন জিজ্ঞেস করেছে। ইন্টারভিউ বোর্ডে আমাকে গান করতে বলেছে, ওখানেও আমাকে গান করতে বলেছে। SIR নিয়ে যা প্রশ্ন করেছে ওখানেও তাই প্রশ্ন করেছে। জ্ঞানপীঠ নিয়ে যা জিজ্ঞেস করেছে তাই করেছে। বসিরহাটের কোন নদী কোথায় যাচ্ছে যা জিজ্ঞেস করেছে ওখানেও তাই, সেম টু সেম ম্যাক্সিমাম প্রশ্ন ওরকম কিন্তু করে। ওই জন্য আর অন্য ইন্টারভিউ আমি জায়গায় দিইনি, তারা হয়তো ভালো হতে পারেন, কিন্তু মেড ইজিতে দিয়েছি বলে আমার মনে হয় যে ওটা একদম একই রকম ইন্টারভিউ হয়। আমি 5 জনের সামনে বসে আছি, যেভাবে আমার বডি মুভমেন্টটা এইভাবে ঘোরে সেভাবে প্র্যাকটিস করেছি। আর স্যারেরা তো মেড ইজিতে বলেই দেয় তোমার ভুল কী, মানে এই ভুলগুলো শুধরে নেওয়ার জায়গা থাকে। এটা আমার কাছে খুব হেল্প করেছে। ওই সামনে গিয়ে বসাটা, পশ্চারটা দেওয়া, কীভাবে বসবো, মুখে কথা বলবো,
কোন শব্দ ব্যবহার করব, কোন শব্দ করব না, কিভাবে কথা বলবো একটা বোর্ডের সামনে, সেটার জন্য কিন্তু একটা প্রয়োজন আছে। বেশ, এবছর সম্ভাব্য শেষ এমসিকিউ প্যাটার্ন, নেক্সট হয়তো 24 আর 25। হ্যাঁ, ডেসক্রিপটিভ আসতে চলেছে এমনটা তথ্য আছে। এখনো সিদ্ধান্ত নিয়েছিল, তারপর ওটা। তো তোমার কি মনে হয় যে এমসিকিউ থেকে ডেসক্রিপটিভে যদি শিফট হয় তাহলে সেক্ষেত্রে প্রস্তুতিটা কি একটু চেঞ্জেস করা উচিত, নাকি সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং যেমনটা তুমি পুরো স্ট্র্যাটেজিক্যালি বিষয়গুলো আলোচনা করলে সেটাতে ফোকাস থাকা উচিত? প্রিলিমস তো সেমই থাকছে প্রায়, এমসিকিউ তো লাগবেই। এবার যদি ডেসক্রিপটিভ আসে, আমি তো এখনও জানি না ডেসক্রিপটিভ আসবে কিনা, 24-25 তো সামনে, 26 থেকে এটা গভর্নমেন্ট চালু করবে কিনা সেটাও আমি জানি না, বলতে পারবো না। তবে মনে হয় এখন যে লেখার দক্ষতাটা আমাদের, লিখতে পারে যে, যার মধ্যে বুৎপত্তি আছে, লিখতে পারে, চিন্তাভাবনা অনেকটা ভালো, মানে অনেকটা সুগঠিত চিন্তাভাবনা, পরীক্ষাটা তাদের জন্য হয়ে যেতে পারে, যেটা এখন ডেসক্রিপটিভ অংশে আমরা পিএসসি আমাদেরকে দেখছে বাংলা ইংরাজি অপশনালে, বিশেষ করে বাংলা ইংরাজিতে এমন এমন টপিকের শব্দ জানে না। বাংলা একটা টপিক এবার প্রতিবেদন দিয়েছিল, আর দেখলো শব্দটাই বুঝতে পারিনি। সেই জায়গাগুলো মনে হয় ডেসক্রিপটিভের এলে যারা লিখতে পারার ক্ষমতা আছে তাদের জন্য একটু স্ট্রং জোন হয়ে যেতে পারে। তবে আগে চালু করুক, তারপর তো আলোচনার বিষয়। নতুন এবং পুরনো অ্যাসপিরান্টসদের জন্য কি বলতে চাইবেন আপকামিং যারা আসতে চলেছে? যে যতবার ফেল করেছে তো ততবার সাকসেসের কাছাকাছি আছে। ফেল না করলে সাকসেস বুঝবে কী করে? অত নিজের মধ্যে দিয়ে সেটা বুঝতে পারি। আর নতুনদের বলবো ধৈর্য ধরতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। ফেল মানে এই না যে তুমি পালিয়ে চলে যাচ্ছ। আর বেশি বুক লিস্ট, এই দাদা ওই দাদা, সব দাদার কাছে বুক লিস্টের জন্য চেও না। বুক লিস্ট বাজারে যা বইগুলো আছে, যেটা পছন্দ হবে সেটা পড়ো। একজন দুজনের কাছ থেকে নাও, তার বইগুলো গিয়ে দেখো, কিন্তু সবাইকে ইনবক্সে বুক লিস্ট দাও, এটা করো না। এটা তুমি বুক লিস্ট খুঁজতে খুঁজতেই তোমার 1 মাস কেটে যাবে এবং কনফিউশন আরও বেড়ে যাবে। প্রত্যেকের, কারোর রাজি ভাই ভালো লাগতে পারে, কারোর আরেকজনের ভালো লাগতে পারে, কেউ মোহাম্মদ তারিক বলতে পারে। এইটা বেশ, এবার একটু র্যাপিড ফায়ার হয়ে যাক। র্যাপিড ফায়ারের ফার্স্ট কোশ্চেন, মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কি WBCS এর স্বপ্ন দেখা উচিত? 100 বার। বেশ, মধ্যবিত্ত ছাড়া কারা দেখবে? রাইট, স্বপ্ন তো তাদের বেশি। রাইট, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সবার। যারা বারবার ব্যর্থ হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবে? স্বপ্ন দেখতে থাকো, লড়াই করতে থাকো, বিশ্বাস রাখো, তুমি পারবেই। আমি লিখে দিচ্ছি, তুমি যদি স্বপ্ন দেখতে পারো, স্বপ্ন যখন দেখেছো তার জন্য 100% দাও, এবং যে ব্যর্থতা যে আছে সেটাই তোমার সবচেয়ে বড় স্ট্রং জোন। ব্যর্থ হয়েছো, এর থেকে আর কী হতে পারে তোমার স্ট্রং জোন? আর ব্যর্থ হয়েছি মানে তোমার থেকে এগিয়ে আছি, বেশ, এটাই তোমার কাছে সবচেয়ে বড় স্ট্রং জায়গা। বেশ, জীবনে কখনো প্রেম এসেছে? মিউজিক তেমনভাবে প্রেম কিছু আসেনি। আচ্ছা, প্রেম বা রিলেশনশিপ সঙ্গে পড়াশোনা, এই দুটোকে কিভাবে কন্টিনিউ করা যায়? আমি তো মানে আমার জীবনে প্রেম এসছে যেটা, তার মধ্যে 1 বছরের মধ্যে বিয়ে হয়ে গেছে আমার। আচ্ছা, ঠিক আছে, 1 বছরের মধ্যে বিয়েই হয়ে গেছে। তখন ব্যাপারটা যে পড়াশোনার সাথে বৈবাহিক জীবনও, মানে আমার লিগাল ম্যারেজটা হয়ে গেছে, মানে আমার প্রেম অল্প দিনের। মিউজিকের সাথে প্রেমটা অনেক দিনের বেশি, প্রেমের জীবনটা আমার খুবই অল্প। তো তারপরে মানে বৈবাহিক জীবন বিষয়টা আবার অন্য হয়েছে। অনেকের রিলেশনশিপ নিয়ে প্রেশার থাকে যে পড়তে পারছি না, সমস্যা। কিন্তু এক্ষেত্রে তোমার যে রিলেশনশিপ বা তোমার যে লিগ্যাল ওয়াইফ, তিনি তোমাকে ফোর্স করেছেন, ইনফ্লুয়েন্স করেছেন যে তুমি পড়ো, সাকসেস পেতেই হবে। এটা কিন্তু খুব কম ক্ষেত্রেই ঘটে। তো ইন ফিউচার যারা রিলেশনশিপে যাচ্ছ বা বর্তমানে রয়েছো, এই ভিডিওটা তাদেরকে মোটিভেট করবে যে পার্টনারকে কিভাবে এগিয়ে দেওয়া উচিত, নাকি তাকে সারাক্ষণ ব্যতিব্যস্ত করা উচিত রিলেশনশিপ নিয়ে বা সম্পর্ক নিয়ে। মানে স্বপ্ন যখন সার্থক হবে তখন মানে আনন্দটা কিন্তু শুধুমাত্র যে স্বপ্ন মানে সার্থক করলো তার না, দুটো মানুষের একসাথে। আমি যেদিন মানে রেজাল্টটা প্রতিদিন শুনছি অনেক দিন ধরে বেরোবে, রিফ্রেশ মেরে প্রতিদিন, কিন্তু সেই ডিসেম্বরের 23 তারিখ থেকে আমি একা দেখিনি, সবাই দেখেছে, আমার ওয়াইফও দেখেছে প্রতিদিন। আজ বিকেলের শেষে আমি অফিসে ওখানে রয়েছি, কালিম্পংয়ে আছি,
বসিরহাট থেকে বলছে আজকেও বেরোলো না, কালকেও বেরোলো না, আবার 7 দিনের ছুটি, আবার 7 দিন থেকে আবার শুরু, রাস্তা যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, রিফ্রেশ করে যাচ্ছে, বিকেলবেলা করেই যাচ্ছে, বেরোচ্ছে না। প্রতিদিন যেন শুধু মানে একটা পাগলামি অবস্থা রেজাল্টের জন্য, শুধু আমার একার না, ওরও তাই, রেজাল্টের জন্য অপেক্ষা প্রতিদিন এইভাবে। এটাই মনে হয় একটা প্রপার রিলেশনশিপ বলে। তো নেক্সট কোশ্চেন যেটা, এখন সোশ্যাল মিডিয়াতে অলমোস্ট সবাই থাকেন, তো সোশ্যাল মিডিয়াকে কিভাবে দেখো? ভালো লাগে নাকি অপচয় বলে মনে হয় সময়? আমি কিন্তু প্রিপারেশনের সময় সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ অফ রেখেছিলাম। বেশ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং হোয়াটসঅ্যাপে আজও পর্যন্ত আমি সবার SMS, অত ভুলভাল SMS আমি ওপর দিয়ে দেখি না, আমি দেখি না, দাদা কী করছো, আমি উত্তর দেবো না, ঠিক আছে? কিন্তু আমি সেইগুলো দেখি, দাদা আমি BCS এর প্রিপারেশান নিচ্ছি, আজও পর্যন্ত প্রোডাক্টিভ মেসেজ। হ্যাঁ দাদা আমি 10 বার এরকম হয়েছে, 15 বার এরকম পরীক্ষা দিতে পারিনি, আমি কিন্তু তার জন্য একটা বড় প্যারাগ্রাফ লিখবো, আমি লিখি, ঠিক আছে? কিন্তু মানে BCS এর প্রিপারেশনে সোশ্যাল মিডিয়া, আর এখন আমার সময় এত রিলসের যুগ ছিল না, ঠিক। এখন রিলসটাকে মানে রিলসকে কেন্দ্র করে কিন্তু একটা রিলস দেখা মানে পরেরটাকে টেনে তুলে দেয়, 1 ঘন্টা সময় নষ্ট, ওখানে সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমি সম্পূর্ণ বন্ধ রেখেছিলাম, কিন্তু ইউটিউবটা আমার কাছে খোলা ছিল, কারণ আমি ক্লাস করতাম তো প্রিপারেশনে। হ্যাঁ এটা। বেশ। আর কিছু গান শুনতাম, যেমন ইকবাল সিনেমার আশায়, আমি বাংলায় গান গাই, ইন্সপিরেশন। তারপরে মঙ্গলজানের যে গানটা, তারপরে অ্যাসপাইরেন্সের যে দে মকা জিন্দেগি, এগুলো আমি প্রতিদিন শুনতাম কানে হেডফোন লাগিয়ে। একটু পড়ার মাঝখানে ওগুলো শুনলে মনে হয়, বা একটু আমাদের এখানে ব্রিজ আছে, ব্রিজের উপর হেঁটে এলাম, বা বাংলা ব্যান্ডের বেশ কিছু গান, চন্দ্রবিন্দু বিশেষ করে, বাকি ব্যান্ডের কথা বলবো না, ক্যাকটাসের ভালো থেকো, এই গানগুলো ব্রিজের উপর একা শুনলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, আবার এসে পড়তে বসলে কাজের হয়। তো এবার র্যাপিড ফায়ারের আরেকটা কোশ্চেন, আমি জানি এটা একটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন। হ্যাঁ, ফসিলস নাকি ক্যাকটাস? চন্দ্রবিন্দু অপশনের বাইরে চলে গেলে। হ্যাঁ, যেটা ফেভারিট অবশ্যই বলতে হবে। বেশ, একদম। সচিন নাকি সৌরভ? সৌরভ। বিরিয়ানি নাকি ডাল ভাত? ডাল ভাত, আলু ভাজা, বাহ। লেবু, নুন। বেশ, একেবারে রুট। আচ্ছা, নেক্সট, অরিজিৎ সিং নাকি কুমার শানু? কিশোর কুমার। এখানেও কিন্তু আমাদের অপশানের বাইরে চলে গেছে। তার কারণ হচ্ছে একটাই, যেটা আমার প্রিয় সেটা অপশানে সবসময় থাকবে, এটা তো এক্সাম হল নয়, আমরা সেটা বলবো। নান অফ দিস। ওকে, আচ্ছা, তো এবার আমরা তোমার থেকে জেনে নেব, যেহেতু বসিরহাটের গর্ব ইমন ভট্টাচার্য, এটা ভুল, আরও অনেক গর্ব আছে, কিন্তু ওয়ান অফ দেম তুমি। তো বসিরহাটের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তোমার কী বার্তা থাকবে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, বা যারা কম্পিটিটিভ ফিল্ডে আসতে চাইছে? আচ্ছা, আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা বাবা মায়ের প্রচণ্ড প্রেশারে থাকে, যে 1 থেকে 10 বা 120-র মধ্যে হতে পারলি না। আমি এটা বলতে পারি যে সিভিল সার্ভিসকে বলা হয় রাজ্যের সর্বোচ্চ পরীক্ষা, সবাই বলে, আমি একা বলছি না, ম্যাক্সিমাম জায়গায় শোনা যায়, তাতে 3rd র্যাঙ্ক এসছে, ভালো কথা। কিন্তু আমি ক্লাস 1 থেকে 4 অবধি আমার রোল 5 থাকতো, 3 থাকতো, কারণ 5 আমি র্যাঙ্ক করতাম একদম ছোটোবেলায়। তারপর ক্লাস 5 থেকে আমার শুধু ডিমোশন হয়েছে। 5-এর রোল নাম্বার 28, 6-এ 35, 7-এ 55, 8-এ 53, 9-এ 46, 10-এ 41, মানে 1 থেকে 30-এর মধ্যে গিয়ে 1 থেকে 40-এর বাইরে আমি। যারা এই সব রোলগুলোতে আছো, বা B সেকশন বা C সেকশন পড়ো, তাদের উদ্দেশ্যে একটাই কথা, সিভিল সার্ভেন্ট হতে গেলে 1st, 2nd, 3rd হতে হয় না, ঠিক আছে? আজকে তোমরা যারা হীনমন্যতায় ভুগছো, ছোটোবেলার থেকে, জন্মের পর থেকেই বাবা মা বলে দিচ্ছে যে তোমার এক ছেলে রেজাল্ট করতে পারছে না, বাবা মার মান সম্মানটা যেন অন্য গার্জেনদের সামনে আরও বেশি নিচে, টিচাররা স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে স্টুডেন্টদের গায়ে, আমার কাছে পড়তো, ওখানে ওই করেছে, ওখানে সেই করেছে, তাতে তুমি কি একদম বাইরে ছেলে, খারাপ ছেলে। তারা এটা ভেবো না, एंड में सब कुछ ठीक हो जाता है, আর পিকচার अभी বাকি है मेरे दोस्त, এই কথা যেন মাথায় থাকে। বেশ, আগামী দিনে বসিরহাটের অ্যাসপিরান্ট বা গ্রাম বাংলার যে কোনো জায়গাতে তুমি পোস্টেড, তো সেখানকার এই অ্যাসপিরান্টসদের জন্য কি তোমার কোনো স্বপ্ন আছে, মানে কিছু স্বপ্ন তুমি দেখো যে তাদের জন্য কিছু করতে চাও? এই পরীক্ষা রেজাল্টের পরে 24-এর ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমি জানি না কজন ফিল আপ করেছে, 25-এর ফিল আপ করার সময় যেন
বসিরহাট থেকে যদি প্রিলিমসের পরীক্ষার দিন যে স্টুডেন্ট যায় তার 5 ডাবল স্টুডেন্ট যদি ট্রেনে 8টার ট্রেনটায় ওঠে প্রিলিমস দেওয়ার জন্য, সেটাই হবে সবচেয়ে বড় সার্থকতা। বেশ, আরও 10টা সিভিল সার্ভিসের বই বিক্রি হোক, এটাই চাইবো। তারা বাড়ি বসে স্বপ্ন দেখুক। এটাই সেদিন মানে আমার সাকসেস। আর একটা সাকসেস হবে যে বসিরহাট থেকে যেমন মিলনীদি বেরিয়েছিল, এর আগে অনেক আগে আমরা জানি 1984 সালে আমাদের ইলেকশন কমিশনার ছিলেন মাননীয় শ্রী দিব্যেন্দু সরকার মহাশয়। উনি তারপরে আমাদের এখন একজন উচ্চপদস্থ আধিকারিক আছেন শ্রী অনিন্দ মণ্ডল মহাশয়। এরা যেমন বসিরহাট থেকে এক্সিকিউটিভ হয়েছিলেন, আরও অনেক এক্সিকিউটিভ আছেন, বা তারপরে আমাদের র্যাঙ্ক এলো। এদের দেখা দেখি তো আমরা পড়াশোনাটা করেছি বসিরহাটের উপর, অনুপ্রেরণা পেয়েছো। এইবার আরও যদি 100টা ছেলে প্রিলিমস দেয় বা WBCS দেয়, এখন যেন সেটা 1000 হয়ে যায়। তারাও পরীক্ষা দেবে, দিতে তাদের হবেই। মানে শুধুমাত্র মানে এটা কি তাদের একটা অপশান, তারা যেটা ভাবছিল সেটার বাইরে গিয়ে এবার ভাববে না দাদাটা সিভিল সার্ভিস পেয়েছে, তো আমি এই পড়াশোনা করি কিন্তু আমি ওটা দেবো। এই ভাবনাটাই পরিবর্তন আসবে। এবার একটা একটু বিতর্কিত প্রশ্ন আমি রাখবো। তুমি এখন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছো, রাজনীতি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পদ এই দুটোকে কিভাবে দেখছো? আমি কলেজে রাজনীতি করেছি, একদম পরিষ্কার। বসিরহাট কলেজে আমি CRO ছিলাম, ভোটেও দাঁড়িয়েছি 3বার, ভোটেও দাঁড়িয়েছি এবং CRO হয়েছি। রাজনীতি না থাকলে কলেজে পড়ে লাভ আছে। আবার অন স্টেজ তুমি মনমাঝিরেও গেছো, গেছি। হ্যাঁ, রাজনীতি করতেই হবে। রাজনীতি, কলেজ রাজনীতি যদি না করো তোমার তো মানে বিল্ড আপ হবে না। মানে তোমার মানে কলেজে তুমি যাচ্ছ পড়তে, পড়ার সাথে রাজনীতি করবে, খেলাধুলো করবে, গান বাজনা করবে, তাহলে কলেজ লাইফটাকে তুমি এনজয় করবি করে। ঠিক, রাজনীতি অবশ্যই করতে হবে, আর রাজনীতি সচেতন হতে হবে, এবং তার সাথে রাজনীতি করার সাথে সাথে রাজনৈতিক জ্ঞানটাকেও বৃদ্ধি করতে হবে। আমি রাজনীতি করলাম, একটা দলকে আমি সমর্থন করতেই পারি বা করতাম তখন। এখন অ্যাডমিনিস্ট্রেশন আসার পর নিরপেক্ষ ভূমিকা আমার থাকতে হয়, অবশ্যই থাকাটা উচিত, অবশ্যই এথিক্স তাই বলছে। কিন্তু আমি রাজনীতি তখনই করব আমি যে দলটা করছি তার বিপরীত যে দলটা আছে সেই দলের ইতিহাস, সেই দলটাকেও জানবো। আমি যেমন কার্ল মার্কস জানবো, লেনিন জানবো, আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও জানবো, আবার জানবো তৃণমূল কংগ্রেসেরও ইতিহাস। সব কিছু আমার জানতে হবে, তাই তো রাজনৈতিক সত্তা বা রাজনৈতিক যে জ্ঞান সেটা বৃদ্ধি পাবে। রাজনীতি অবশ্যই দরকার আছে। রাজনীতি আমাদের মানে বাঙালি মানুষদের রন্ধ্রে রন্ধ্রে। রাজনীতি না থাকলে আমরা বেঁচে থাকবো না। ঠিক, রাজনীতি করতে হবে, কলেজ রাজনীতি, বেশ, তার সাথে পড়াশুনো, তাহলেই এগোবে। তুমি যেহেতু একটা ব্যান্ড ফর্ম করেছিলে, হ্যাঁ, তো এত গান তোমার চর্চার মধ্যে ছিল, তার মধ্যে একটা প্রিয় গান যদি সিলেক্ট করতে বলি কোনটাকে সিলেক্ট করবে? সব গানই ফেভারিট। দর্শকদের জন্য যদি 2 লাইন গেয়ে দাও। না, একদম শেষ পর্যায়ে যেহেতু খুবই গলাটা খারাপ আছে, তবে আমার সব গানই ফেভারিট। আমি বাংলা গান গাইটা আমার সবচেয়ে বেশিবার গিয়েছি আমি স্টেজে। কবির সুমনের প্রচুর গান রয়েছে, ক্যাকটাস, ফসিলস, চন্দ্রবিন্দুর প্রচুর গান আছে, সব গানগুলো তো আছেই। এখন এই পরিস্থিতিতে গলার অবস্থা খুবই খারাপ, তো 2-4 লাইন গেয়ে দিচ্ছি। ওই আমি বাংলায় গান গাই, এটা আমি ইন্টারভিউতেও গিয়েছিলাম। বেশ, ঠিক আছে, ওটাই তাহলে। আর সবচেয়ে বেশিবারই গিয়েছি। হ্যাঁ, আর হয়তো দর্শকরা দেখে হলো দাদা শুধু একটা গানই জানে, হয়তো সব জায়গায় একই গান গায়, কিন্তু গানটা আমার ফেভারিট। আর আমার বাবা বলতেন যখন আমি গান করতাম, সব জায়গায় গিয়ে এই গানটা শুরুতে গাস। আমি বলতাম না, তোকে একঘেয়েমি এসে যাবে, ওর সেকেন্ড গানটা থেকে আলাদা কিছু গাস। এবং আমি দেখেছি সেই গান প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে, প্রোগ্রাম যেখানে আমি বাংলায় গান গাইটা ফার্স্টে গিয়েছি, বাকি সময় সাকসেসফুল হয়নি। আর তোমরাও জানো কলেজে আমি ওই গানটা যেখানে সেখানে ইমনকে ডেকে ওই গানটা গাইতে হবে, ভীষণ ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলারই মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারে বার দেখি বাংলার মুখ।
এই গানটা আমারও প্রিয় গান। আমি জীবনে একবার এই গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম, সেটা এই গানটাই ছিল। হ্যাঁ, তো এই গান নিয়ে কি ভবিষ্যতে কিছু করার পরিকল্পনা আছে, বা সেই স্পেসটা কি তুমি আর পাবে? গান তো না থাকলে তো আমি অ্যাডমিনিস্ট্রেটরই হতে পারবো না। বেশ, গান তো সাথে অবশ্যই রাখতেই হবে। গান সাহিত্য ছাড়া আমি তো বাঁচবো না, তার সাথে নিজের কাজ করে যাব। দিনের শেষে একটু হলেও এই গিটার বা গান আমার সাথে থাকবে আশা করি। যদি 1 মিনিট পাই 1 মিনিটও, নাহলে পরের দিনের কাজের ইন্সপিরেশনটা পাবো না, ঠিক। এটা আমার মনে হয়। তো দেখা যাক, সময় কথা বলবে। একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি। লাস্ট কোশ্চেন, এই সাফল্যটাকে তুমি কাকে ডেডিকেট করতে চাও? সাফল্যটাকে ডেডিকেট করতে চাই মা বাবাকে, আর সাফল্যের সঙ্গী হচ্ছে আমার ওয়াইফ। দুজন মিলে ডেডিকেট করলাম আমার মা বাবাকে। বেশ, তো আজকে আমরা একটা প্রোডাক্টিভ পডকাস্ট সবার সামনে রাখার চেষ্টা করলাম। এই পডকাস্টটি শুধুমাত্র একটি পডকাস্ট নয়, আমি প্রথমেই বলেছিলাম যে একটি ছেলের জীবনের গল্প, তার সংগ্রাম, তার ব্যর্থতা এবং সেখান থেকে আবার ব্যাক করা, সাফল্যের সিঁড়িতে ওঠা। এতটুকু যদি আপনাদেরকে মোটিভেশন দিয়ে থাকে এই পডকাস্টটি, অবশ্যই একটু শেয়ার করে দেবেন প্রত্যেকটা জায়গাতে, কেননা আমাদের এই পডকাস্টটা ফেসবুক এবং ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক করুন ভিডিওটা। ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার।